Welcome to IMAX, the world's most immersive movie experience. Powered by a combination of the most advanced technology, we'll take you from the edge of your seat to the edge of reality. Enjoy crystal clear images and colors so intense they will take your breath away in specially designed theaters that bring you closer to the movies you love. Huge panoramic screens that allow you to escape into your favorite movie scenes. And immersive sound that will surround you from here, here, and here. We can take you from a pin drop to the thunder of a jet engine. So, sit back and get ready to enjoy an unparalleled movie experience. IMAX. Never compromise. सात समंदर सारी दुनिया मेरे अंदर मेरे इशारे झुका दे सितारे मैं ही आत्मा मैं परमात्मा पृथ्वी अंबर सात समंदर सारी दुनिया मेरे अंदर मेरे इशारे झुका दे सितारे मैं ही आत्मा मैं परमात्मा এই বাড়ি বিক্রি আছে। হেলে পড়া সাইনবোর্ডগুলো স্কোয়ারের নিচু বেড়ার ভেতর কবে থেকে দাঁড়িয়ে আছে কারোরই মনে নেই। বোর্ডগুলো একসময় সোজা করেই লাগানো হয়েছিল, কিন্তু এখন এক একটা এক এক কোণে হেলে আছে। এক পলক দেখে মনে হয় যেন এক সারি কাঠের কুঠার, যে কোনো সময় কারো মাথার উপর নেমে আসার ভয় দেখাচ্ছে। কিন্তু এত ভয় দেখিয়েও আজ অবধি
বাড়ির জন্য কোনো ভাড়াটে জোগাড় করতে পারেনি বোর্ডগুলো। বাড়িটা পুরনো, লাল ইটের। বাড়ির সামনের দিকে ভেঙে পড়া দেওয়ালে বসানো এককালের বীমা কোম্পানির মুকুটের চিহ্ন, আরও নানা পুরনো সাইন। বোঝা যায় শখানেক বছর আগে এই বাড়ি তৈরির পেছনে তাদের হাত ছিল, তবে সেসব কোম্পানি বহুদিন আগেই উঠে গেছে। বাইরের জরাজীর্ণ বাগান থেকে দোতলায় যাওয়ার সিঁড়ি উঠে গেছে। স্কোয়ারের বাচ্চা কাচ্চারা বাগানের শেষ মাথার ছোট্ট গেটটার উপর এমনভাবে দোল খেত যে এখন শুধু গেটের উপরের মোটা বারটা টিকে আছে। বাড়িটার পাশ দিয়ে সাজানো থরে থরে বেসমেন্টের সিল করে দেওয়া গুলগুলি। তার কাঠের উপরে পথ চলতি লোকেরা চোখ দিয়ে মনের খেয়ালে অদ্ভুত সব চিহ্ন এঁকে গেছে। মানুষজন ছাড়াও তার উপরে আকছাড় বিড়াল কুকুরের আনাগোনা লেগে থাকে। এমন ভাঙাচোরা পুরনো বাড়ির ভাড়াটে পাওয়ার সম্ভাবনা এতই ক্ষীণ যে বোর্ডগুলো ঠিকঠাক করে রাখার প্রয়োজন কারোরই মনে হয়নি। গত 6 মাস ধরে ওলসন প্রতিদিনই এই জায়গাটার পাশ দিয়ে গেছে। ওর বাড়ি থেকে স্কোয়ারটার দূরত্ব 10 মিনিট, কিন্তু বাড়িটার পেছনের রাস্তা দিয়ে যাতায়াত করত বলে এই 6 মাসে ওই কুঠারের মতো হেলানো বোর্ডগুলো ওর চোখে পড়েনি। একদিন মনের খেয়ালে ভাঙা গেট আর বৃষ্টিতে ক্ষয়ে যাওয়া ইটের স্তূপের দিকে পা বাড়াতেই বোর্ডগুলো চোখে পড়ল ওর। বলা বাহুল্য, ওলসনের বাড়িটা দেখেই পছন্দ হয়ে গেল। বাড়ির সামনে ইতিউতি তাকিয়ে দেখতে লাগলো ওলসন। মাথা নিচু করে উঁকি দিল বেসমেন্টের কাঠে ঢাকা জানলার দিকে। একতলার ধুলো মাখা জানলা, দোতলার ছাদের পাথরের কার্নিশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। বোর্ডের গায়ে ছোট ছোট করে লেখা, এই বাড়ি ভাড়া নিতে হলে স্কোয়ারের 6 নম্বর বাড়িতে যোগাযোগ করুন। মিনিট খানেক নিজের মসৃণ চোয়াল চুলকালো ওলসন। তারপর আর একবার বোর্ডের দিকে তাকিয়ে নিয়ে স্কোয়ার পেরিয়ে 6 নম্বর বাড়ির দিকে হাঁটা দিল। বাড়ির দরজায় নক করে 2-3 মিনিট দাঁড়ালো, কেউ জবাব দিল না। আবার নক করতেই একটা লম্বাটে লোক দরজা খুলে বেরিয়ে এলো। দেখে মনে হলো সদ্য খেতে বসেছিল লোকটা। ওলসন বলল, আমি আসলে ওই শেষ মাথার বাড়িটার ব্যাপারে আসছি, ওটার চাবি আছে আপনার কাছে? লোকটা ওকে একবার আপাদমস্তক দেখে আবার ভেতরে চলে গেল। ওলসন সিঁড়িতে দাঁড়িয়ে রইল আরো 5 মিনিট। লোকটা আবার বেরোলো। এবার মুখ নড়ছে, মনে হলো কি যেন চিবোচ্ছে। তেমন চিবোতে চিবোতেই ঘড়ঘড়ে গলায় লোকটা বলল, চাবিটা খুঁজে পাচ্ছি না বুঝলেন, কিন্তু ও চাবিটা আপনার দরকারও পড়বে না। দরজাটা খোলাই আছে, ঠেললেই খুলে যাবে। পছন্দ হলে জানাবেন, তারপরেই আমি না হয়। ওলসন আবার স্কোয়ার পার করে ভাঙা গেট দিয়ে ঢুকে বাড়ির আশপাশে খানিক ঘোরাফেরা করল। পুরনো দরজাটা পেরিয়ে বাড়ির ভেতরে গেল। দরজা দিয়ে ঢুকেই বিশাল হলঘর। তার শেষ প্রান্তে 2টো সিঁড়ি। ডান দিকে সিঁড়িটা বেসমেন্টে নেমে গেছে। উপরে যাওয়া সিঁড়িটা চওড়া কিন্তু ভয়ানক নোংরা। ওলসন পা চালিয়ে রেলিং আর দেওয়াল না ছুঁয়েই উপরে উঠে এলো। লম্বা প্যাসেজ সামনে, দুপাশে সার দেওয়া ঘর। ওর ঠিক সামনেই কাঠ দিয়ে আটকানো একটা দরজা। ডান দিকের দরজাটা একটু ঠেলতেই ভাঙা বোল্ট নড়ে গিয়ে খুলে গেল। মিনিট 15 কাটিয়ে ওলসন আবার বাড়িটা থেকে বেরিয়ে এলো। সেই লম্বাটে লোকটা দরজায় গিয়ে টোকা দিল। ভাড়া কত বাড়িটার? লোকটা একটা অঙ্ক বলল। দামটা মনে ধরল ওলসনের। তাও কি যেন ভেবে বলল, আচ্ছা ধরুন গোটা বাড়িটা আমার কাজে লাগবে না, একটা ফ্লোর আলাদা করে ভাড়া নেওয়া যায়। লোকটা বলল সে জানে না, তবে লিঙ্কসিনে একটা লিগ্যাল ফার্মের ঠিকানা দিল। তাদের সঙ্গে কথা বললে তারাই সব বলে দেবে।
সেদিন কাজের চাপে ওলসন লিংসিং যেতে পারল না, কিন্তু পরদিন গেল। উকিলদের বেশি যাচাযাচি করতে হলো না, তবে আধ ঘন্টা লেগে গেল তাদের বোঝাতে যে সে কিছু কিনতে চায় না, শুধু একটা ফ্লোর ভাড়া নিতে চায়। খানিক গাঁইগুঁই করলো লোকগুলো। শেষমেশ ঠিক হলো যে একটা ফ্লোর ভাড়া দেওয়া হবে ওলসনকে, তবে এই বাড়ি ভাড়া দেওয়া হবে লেখা বোর্ডগুলো সরানো যাবে না। আর গোটা বাড়ি কেউ যদি ভাড়া নিতে চায় তাহলে ওলসনকে নিজের ফ্লোর ছেড়ে দিতে হবে। মনে মনে হাসলো ওলসন। যে বাড়ি বছরের পর বছর ভূতের আস্তানা হয়ে পড়ে আছে সেটা নাকি রাতারাতি বিক্রি হয়ে যাবে। যাই হোক, 1 সপ্তাহের মধ্যে জানাবে বলে বেরিয়ে এলো ওলসন। পরদিন আবার বাড়িটার উপর থেকে নিচ পর্যন্ত ঘুরল। ও ঠিক করেছে দোতলাটা ভাড়া নেবে। তার একটা দিক ভালো করে গুছিয়ে নিয়ে নিজের কাজকর্ম শুরু করে দেবে। 2 দিন পর বাড়ির কাগজপত্র হাতে পেয়ে নিজের পছন্দের ফ্লোর সাজাতে উঠে পড়ে লাগলো ওলসন। ঘষে মেজে পরিষ্কার করে রং করলো। স্টোরেজে গিয়ে দেখলো সেখানে লড়ঝড়ে কিছু পুরনো আসবাব পড়ে আছে। মাপ নিল, তারপর ছুটলো কাঠের দোকানে। 15 দিন পর তার দোতলার ঘরগুলো রং করা শেষ হলো। ল্যাটিস ধরা চায়না কাবার্ড, বড় শেরাটন টেবিল, লম্বা নিচু বইয়ের তাক, চেয়ার, শেফিল্ড ক্যান্ডেলস্টিক, রোজ বোল, সব মিলিয়ে ভারী ছিমছাম দেখাচ্ছে ঘরগুলোকে। এ বাড়ির সব ঘরের সিলিং ভারী উঁচু। সবকটা সিলিংয়েই তারা আঁকা পুরনো নকশা। সূক্ষ্ম কারুকাজ পর্যন্ত মিহি অলংকারের মতো। সমস্তটা দেখতে দেখতে ওলসন কখনো ঘুরে ঘুরে হেঁটেছে, হাত ঘষেছে, মাঝে মধ্যে অজান্তেই নেচে উঠেছে আনন্দে। এমন একটা নিরিবিলি পুরনো বাড়ির শখ ওর কতদিনের। ঘুরতে ঘুরতে মাঝে মাঝে বিড়বিড় করেছে, এবার শুধু একবার এলসিকে এনে বাড়িটা দেখাতে হবে, ব্যাস। এলসি বেঙ্গো ওলসনের দীর্ঘদিনের বান্ধবী। সত্যি বলতে এই বয়সে যে কজন মানুষের সঙ্গে ওর সত্যিকারের যোগাযোগ আছে তাদের মধ্যে অন্যতম এলসি বেঙ্গো। দরজায় বোল্ট আর ইয়েল লক লাগালো ওলসন। নিজের অংশটুকু বাড়ি থেকে আলাদা করে নিল, তারপর জাঁকিয়ে বসলো সেখানে। গভীর রাতে যারা ট্রায়াঙ্গুলার স্কোয়ার দিয়ে যেত তারা দেখতে পেত সেই এই বাড়ি ভাড়া আছে বোর্ডের ওপরে ওলসনের লাল পর্দার আড়ালে আলো জ্বলছে, বা হঠাৎ একটা পর্দা টানা অন্ধকার জানলার পাশেই আর একটা জানলায় মানুষের মুখ। ওলসন মোমবাতি হাতে এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে। অনেক বছর পরে নতুন মানুষ এসে বাস করতে শুরু করেছে পুরনো নিস্তব্ধ বাড়িটায়। পল ওলসন পেশায় লেখক, বয়স 44, লম্বা শুকনো বোকাশোকা মুখের আদল। এই কদিন বাড়ি সাজানোয় সময় দেওয়ায় কদিন লেখালেখি একেবারেই হয়নি, তবে তা নিয়ে ওর বিশেষ আক্ষেপ নেই। দরকারে হাত চালিয়ে তাড়াতাড়ি লিখতে পারেও। কদিন এখানে থেকে ওলসন জানতে পারল 6 নম্বর বাড়ির সেই লম্বাটে লোকটার নাম ব্যারেট। বাড়িতে ওর টুকিটাকি কাজকর্ম করার জন্য একটা লোকের দরকার ছিল। খানিক পয়সা দিতে ব্যারেট রাজি হলো। ঠিক হলো ব্যারেটের বউ শনিবার সকালে পুরো ঘরদোর গুছিয়ে পরিষ্কার করে দেবে, বাকি কাজ ওলসন নিজেই করবে। রান্নাঘর লাগোয়া ছোট্ট স্নানঘর, তার একপাশে বড়সড় একটা কেবিন। সেই কেবিনের দরজার উপরের অংশে একটা চৌকো লফট। এই কেবিনটা আগে ছিল পাউডার রুম। এখান দিয়েই মাথা ঢুকিয়ে দিত এ বাড়ির পয়সাওয়ালা মালিকরা, আর ভিতর থেকে তাদের চুলে এসে লাগতো পাউডারের ফোয়ারা। ওলসন কেবিনটা দেখে ঠিক করলো এটা ওর খাবার রাখার জায়গা হবে। এই কেবিনেই ওলসন একটা জিনিস আবিষ্কার করলো। দেওয়ালের একেবারে ভেতরে ঢুকে থাকা তাক খুঁজতে গিয়ে সে বের করলো 2টো মাশরুম আকৃতির কাঠের পুরনো উইক স্ট্যান্ড। এগুলো কোথা থেকে এলো কে জানে, হয়তো রং মিস্ত্রিরা কোথাও পেয়ে এখানে রেখে গেছে। অদ্ভুত ব্যাপার, এত বড় বড় ঘর হওয়া সত্ত্বেও এ তলার 5টা ঘরেই আলমারি বা আলনা প্রায় নেই বললেই চলে।
মাথা খাটিয়ে বুদ্ধি করে জায়গা বের না করলে তার ঘরের কাপড় চোপড়, বক্স আর পুরনো ফাইলপত্র রাখার জায়গাই নেই। এর মধ্যে কদিন নিজের উপন্যাসটা নিয়ে বসেছে ওলসন। আপাতত ও যে উপন্যাসটা লিখছে তার নাম রোমিলি। এখন মার্চ মাস। ও মনে মনে ঠিক করেছে উপন্যাসটা অক্টোবর নাগাদ বাজারে ফেলবে। মাঝে বেশ কয়েকটা মাস আছে। জোর করে লেখা শেষ করা ওর পছন্দ নয়। বেশি সময় লাগলে লাগবে, তার থেকে বড় কথা এই বইটা তার লেখক জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ, তাই যেটুকু সময় লাগার লাগবে। আবার লেখালেখি শুরু করার আগে রোজউডের ছোট ক্যাবিনেট খুলে ব্যাংকের পাসবই বের করতেই ছোটখাটো একটা ধাক্কা খেল ওলসন। বাড়ি সাজাতে তার হিসেবের থেকেও বেশি খরচ হয়েছে। অ্যাকাউন্টে পড়ে আছে 50 পাউন্ডেরও কম। সেসব মন থেকে দূর করে ওলসন লেখা নিয়ে বসল। কিন্তু সেই কাজ প্রায় এগুলোই না। স্কোয়ারের নিজের এক গাদা শব্দ, ফেরিওয়ালার হাঁক ডাক, ঠেলা গাড়ি, দুপুরবেলা স্কুল ছুট বাচ্চারা ঢুকে পড়ল স্কোয়ারে। ওলসনের গেটে ঝুলতে লাগলো হই হই করে। তারা আবার স্কুলে চলে গেলে কোথা থেকে এক ম্যান্ডোলিন হাতে সঙ্গীত শিল্পী এসে ওর জানলার ঠিক নিচেই গান বাজনা শুরু করলো। ওলসন সেসব দেখে বেজার মুখে আবার টেবিলে ফিরে এলো। কিন্তু কাজ কিছুতেই হলো না। মাঝে মাঝে চমকে উঠল। মনে হলো অনেকক্ষণ ধরে শুধু ঘরের দিকে তাকিয়ে ভাবছে, আচ্ছা আগে এখানে কি অন্য ধরনের আসবাব ছিল? ওই জানলার নিচে কি বাটারকাপ রঙের সোফা ছিল না পেটুনিয়া শ্যাটিন? সিলিংয়ের ওই কারুকার্য থেকে কি কোনো চকমকে ঝাড়বাতি ঝুলত? ট্যাম্বুর ফ্রেম কোথায় ছিল? পিকেট টেবিল? ধুর, এভাবে লেখা হয়? দীর্ঘশ্বাস ফেলল ওলসন। এভাবে ফালতু অমনোযোগী হয়ে বসে থাকার চেয়ে কিছু না করাই ভালো। ঠিক করলো একটু হাঁটতে যাবে। কিন্তু ও মা, ভাবনাটা মাথায় আসতেই কোথা থেকে যেন রাজ্যের ঘুম ছুটে এলো। ম্যাজিকের মতো চেয়ারে বসেই ঘুমে ঢলে পড়ল ওলসন। ঘুম ভাঙতে ঠিক করলো আজ নয় কাল হাঁটতে যাবে। সন্ধ্যায় একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানেও যেতে ইচ্ছা করলো না। ভারী আলস্য লাগছে। পরদিন সকালে কাজ শুরু করতেই সকালবেলার শব্দগুলো আবার শুরু হলো। ওলসন কাগজে বিন্দু টিন্দু আঁকলো, তারপর থেমে গেল। ড্যাফোডিলের জারটা সরিয়ে নিয়ে ঠিক মাঝের প্যানেলের সামনে রাখলো। 2-3 লাইন লিখলো, তারপর লেখা ছেড়ে আবার আলগা ভাবনায় চলে গেল। কিছুক্ষণ নিজেকে বোঝালো, আরে ভাবনা চিন্তা করা তো লেখারই একটা অংশ। ঘরের মধ্যে হাঁটতে লাগলো ওলসন। হাঁটতে হাঁটতে মাথায় এলো ওর ঘরে রঙের ছোঁয়া কম। গোটা ঘরটা যেন একটু বেশি ফিকে, বয়স্ক মহিলার মুখের মতো, মায়াবী কিন্তু রুগ্ন। একটু রং দরকার। ফুল আর জানলার জন্য রঙিন কুশন, অনেকগুলো ফুল দরকার। এই ফুলের ভাবনাটা মাথায় কেন এলো ওলসন নিজেই বুঝতে পারল না। ফুল অত কিছু কেনা বোকামি হবে, এমনিতেই গুচ্ছের টাকা। বিড়বিড় করতে করতে সে ফিতে আনলো। জানলার মাপ নিতে গিয়ে হঠাৎ তার মুখের ভাব পাল্টে গেল। উঠে দাঁড়ালো ওলসন, মুখে চাপা আনন্দের হাসি। আরে এখানে তো আগে থেকেই উইন্ডো বক্স আছে, রঙে ঢাকা পড়ে গেছে বলে দেখতে পাইনি। হ্যাঁ এই তো, আগেকার দিনের বাড়িতে জানলার নিচ লাগোয়া ছোট ছোট বাক্স থাকতো, তার মধ্যে টুকিটাকি জিনিস রাখা থাকতো। ওলসন খেয়াল করে দেখল ওর সব কটা জানলাতেই সেই উইন্ডো বক্স আছে।
তবে তার মধ্যে ঠিক কি আছে না খোলা অবধি বোঝার উপায় নেই। বসার ঘরের একদিককার দেওয়ালে দুটো জানলা, শোবার ঘরের দরজার ওপাশে একই দেওয়ালে আর একটা। জানলার নিচে রং করে দেওয়ার ফলে পেরেকের মাথাগুলো প্রায় দেখাই যায় না। সিটের উপরে একটা চাবি ঢোকানোর গর্ত পাওয়া গেল বটে, কিন্তু সে গর্ত কোনো কারণে মাটি আর সিমেন্ট দিয়ে বন্ধ করা। ওলসেন ছুরি বের করল, রান্নাঘর থেকে হাতুড়ি ছেনি আনলো। সিটের তলার দিকে সাবধানে ছেনি ঢুকিয়ে ওপরে তুলতেই ঢাকনাটা একটু নড়ল। চাকু দিয়ে ও হিঞ্জ বরাবর কেটে নিল। দেখি ভিতরে কি রাখা আছে আমার জন্য। শান্ত ঘরে হাতুড়ির শব্দটা বেমানান। হাতুড়ির ঘা খেয়ে প্যানেলগুলো কেঁপে উঠল, শব্দ ছড়িয়ে পড়ল ঘরময়। বেসমেন্ট থেকে চিলেকোঠা পর্যন্ত যেন ঘুম ভাঙল প্রতিধ্বনিদের। ওলসেনের স্নায়ু হঠাৎ সজাগ হয়ে এলো। ধারটা কিছুটা উঠে আসতেই আঙুল ঢুকিয়ে উপরের পাটাতনটা খুলে ফেলল সে। রং একটু খসে গেল, পুরনো পেরেকগুলো কর্কশ শব্দ করল। সিট উঠে যেতেই নিচের বাক্স বেরিয়ে এলো। কৌতূহলী চোখে সেখানে তাকালো ওলসেন। 2 ইঞ্চি মতো ধুলো, ছত্রাক, মাকড়সার জাল ছাড়া আর কিছুই নেই। কোথায় গুপ্তধন? ফালতু খাটনি। দেখি অন্যগুলোতে কিছু আছে কিনা। দুপুর গড়িয়ে বিকেল হতে হতে দুটো জানলার সিটই খুলে ফেলল। দুটোই ফাঁকা, কিন্তু বসার ঘরের দ্বিতীয় জানলার সিট থেকে সে বের করল ভাঁজ করা ধুলোয় ঢাকা নরম একটা জিনিস। জিনিসটাকে রান্নাঘরে নিয়ে গিয়ে বালতির উপর ছেড়ে পরিষ্কার করল। তেমন কিছু না, এক ধরনের বড় কালো ব্যাগ। ব্যাগটা ফোল্ড করে ছোট করা আছে, আকৃতি অদ্ভুত, খানিকটা ত্রিভুজের মতো। দুটো চওড়া ফ্ল্যাপ দিয়ে কাঁধে নেওয়া যায়। ওপরের দিকের অংশটা হলদে বাদামি, বাকিটা ঘন লাল। ব্যাগটা আগেও বহুবার ব্যবহার করা হয়েছে। কোনো মহিলার ব্যাগ হবে কি? হ্যাঁ, তাই হবে। আচ্ছা, মহিলা কি মারা গেছেন নাকি এমনি ফেলে দিয়েছেন ব্যাগটা? কিন্তু তাই যদি হয়, তাহলে ব্যাগটা বাক্সে ঢুকিয়ে পেরেক দিয়ে বন্ধ করা কেন? কেউ কি লুকিয়ে রাখতে চেয়েছিল? একজন মহিলার স্মৃতি লুকিয়ে রাখার চেষ্টা করেছিল কেউ। ওলসেন উদাসভাবে ব্যাগটা আবার ভাঁজ করে রান্নাঘরের কোণে ফেলে রাখল। ফালতু সময় নষ্ট। ব্রাশ আর পুরনো ছুরি নিয়ে বসার ঘরে ফিরল। জানলার নিচের জায়গাগুলো পরিষ্কার করে সেখানে কিছু দরকারি জিনিস রেখে ঢাকনা নামিয়ে দিল। ছোট্ট এই আবিষ্কার ওলসেনকে আনন্দ দিল, কিন্তু একই সঙ্গে মনে চাপা দুশ্চিন্তাও হলো ওলসেনের। কবে আবার সত্যি সত্যি কাজে বসবে? আজে বাজে কাজকর্ম করে সময় নষ্ট করছে। সত্যিকারের লেখালেখি কিছুতেই হচ্ছে না কেন? মিস এলসি বেঙ্গো কিন্তু জায়গাটাকে এক ঝলক দেখেই ওর সব উৎসাহে জল ঢেলে দিল। তার মুখ দেখে মনে হলো বাড়িটা একেবারেই পছন্দ হয়নি। তবে এলসির স্বভাবটাই অমন, জীবনের সুন্দর দিকগুলোর প্রতি উদাসীন। এলসি 34 বছরের অবিবাহিতা সাংবাদিক, মোটাসোটা চেহারা, মাখনের মতো ফর্সা, সমস্ত মুখ জুড়ে একটা গোলাপি আভা খেলা করে।
একদিন বাড়িতে বসেই সিঁড়িতে তার পায়ের আওয়াজ শুনল ওলসন। চিঠি দিয়ে আসতে বলেছিল কয়েকদিন আগেই। কয়েক সেকেন্ডের মধ্যে মিস এলসি বেঙ্গো ঘরে ঢুকে এলো। টুপিটা খুলতে খুলতে এলসি বলল, এই যে পল, বাড়িটা ঠিকঠাক গুছিয়েছো কিনা দেখতে এলাম। কফি আছে তো? না না, উঠতে হবে না, আমি রান্নাঘরটা খুঁজে নিচ্ছি। আজকের মতো আর কাজ হবে বলে মনে হলো না। নিজের কাগজপত্র গুছিয়ে রাখলো ওলসন। এলসি ততক্ষণে রান্নাঘরে ঢুকেছে। কেটলিতে জল ঢালার আওয়াজ আসছে। 10 মিনিট পর স্যান্ডউইচ আর কফি হাতে আবার ঘরে ফিরে এলো এলসি। ট্রেটা মাঝখানে ছোট টেবিলের উপর রেখে দুজন বসে পড়ল দুটো চেয়ারে। তা জায়গাটা কেমন দেখছো? নতুন বাড়ি কিনেছো ভেবে সবার আগে মনে হলো সামনে তোমার বিয়ে। এখন এ বাড়ি দেখে বুঝতে পারছি সে সম্ভাবনা নেই। নতুন বিয়ে করে এমন ভুতুরে বাড়িতে এনে তুললে বউ ঝাঁটা মেরে কোমর ভেঙে দেবে। যাকগে, তোমার উপন্যাসটা কি যেন, হ্যাঁ, রমিলি, কেমন চলছে? খুব একটা এগোয়নি। আটকে গেছো? যেটুকু লিখেছ পড়ে শোনাতে ইচ্ছে করছে না? ওলসন নতুন কিছু লিখলেই এলসিকে নিজের লেখা পড়ে শোনায়। এলসি রাখঢাক না করে চাঁচা ছোলা মন্তব্য করে। তাতে ওলসনের সুবিধাই হয়। এই উপন্যাসের যতটা লেখা হয়েছে আগেই ওকে পড়ে শুনিয়েছে ওলসন। শুনতে শুনতে এলসি বারবার বিচিত্র সব মন্তব্য করেছে। সে বলেছে উপন্যাসের প্রধান চরিত্র রমিলিকে নাকি মনে মনে ভালোবেসে ফেলেছে ওলসন। ওলসন নিজেও খুব একটা আপত্তি করেনি। লেখকরা মাঝে মধ্যে সত্যি নিজের সৃষ্ট চরিত্রের প্রেমে পড়ে যায়। রমিলির ব্যাপারে লিখতে লিখতে সত্যিই কেমন ঘোরের মধ্যে চলে যায় ওলসন। তবে এই কদিন আসলে এলসি আমি বিশেষ কিছুই লিখিনি। তার মানে এই নয় যে কাজ এগোয়নি। একদিক থেকে বেশ খানিকটা এগিয়েছি। ঠিক করেছি রমিলি চরিত্রটাকে আবার নতুন করে লিখব। নতুন করে লিখবে মানে? কেমন যেন মনে হচ্ছে ওর থেকে আমি ঠিক যা চাইছি সেটা ঠিক বের করতে পারছি না। মানে চরিত্রটাই ঠিক সেরকম নয় আর কি। কিন্তু বেশ তো ছিল চরিত্রটা। তো তুমি সত্যি সিরিয়াস? এতটা লিখে সব বাদ দিয়ে দেবে? ঠিক তা নয়, কিন্তু 16 নম্বর চ্যাপ্টারে সেই প্রেমের দৃশ্যটাও কি জানি। এলসির মুখ দেখে মনে হয় মেয়েটা রেগে গেছে। দেখো, আমার মনে হচ্ছে এই বাড়িটা ভাড়া নিয়েই তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। না না না, অন দ্য কন্ট্রারি, আমি দিব্যি আছি এখানে। ভালো ঘুম হচ্ছে, কেউ জ্বালাতে আসছে না, খাচ্ছি দাচ্ছি আরাম করছি। আর কাজ একদমই করছো না। হ্যাঁ, কি লাভ বলো তো কাজ করে? হ্যাঁ, লেখা শেষ হলে ভালো লাগে, কিন্তু কোমর পিঠ ব্যথা করে লিখতে ভারী বিরক্ত লাগে, জানো তো। আজকাল আর ভাল লাগে না। এলসি কিছু বলতে গিয়েও বলে না। এর আগে পলকে কখনো এমন অদ্ভুত কথা বলতে দেখেনি এলসি। মাথা খারাপ হলো নাকি? এলসিকে পুরো ফ্লোরটা ঘুরিয়ে দেখালো ওলসন। মেয়েটা বিশেষ কথা বলল না। রান্নাঘরে আসতে সেদিন উদ্ধার হওয়া ব্যাগটা দেখতে পেল। সেদিকে আঙুল দেখিয়ে জিজ্ঞেস করলো, ওটা কোথায় পেলে? সেদিনের ঘটনাটা খুলে বলল ওলসন। এলসি ব্যাগটা মাটি থেকে তুলে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, হার্প বলে একটা বাজনা হয়, দেখেছো তো? এটা সম্ভবত সেই হার্প রাখার ব্যাগ। কিন্তু হার্পটা গেল কই? কাঁধ ঝাঁকালো ওলসন। ফ্ল্যাট দেখা শেষ হলে ওরা আবার বসার ঘরে ফিরল। এই বাড়ির বাকি ফ্লোরগুলোতে কে থাকে? কখনো সখনো কিছু ভবঘুরে লোকজন সেলারিতে ঘুমায়। পার্মানেন্ট বাসিন্দা বলতে আপাতত আমি ছাড়া আর কেউ নেই। কিছুক্ষণ থম মেরে বসে থাকলো এলসি। গোলাপি মুখে
রং আরো ঘন হলো। শেষে নীরবতা ভেঙে বলল, আমার কি মনে হয় জানো? কথাটা বলতে গিয়ে যেন একটু থমকালো এলসি। নখে নখ ঘষে বলল, রমিলি শেষ হবে না। বইটার কাজ শেষ করার আগেই তোমাকে এখান থেকে চলে যেতে হবে। সেদিন আর বেশিক্ষণ বসেনি এলসি। ও চলে যেতে ওলসনের মনে হয়েছিল এতক্ষণ যেন ওকে এক দৃষ্টে চেয়েছিল ওদের দিকে। এলসি চলে যেতেই সে দৃষ্টি ঘুরিয়ে নিয়েছে। সন্ধ্যায় আগুনের পাশে বসে ভাবছিল ওলসেন। এলসির উপর খানিক রাগই হচ্ছে ওর। খামোখা অতগুলো কড়া কড়া কথা ওকে শুনিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। কাজ শুরু করার আগেই যদি কারো মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কাজটা ভালো হওয়ার সম্ভাবনা এমনিতেই কমে যায়। রাগটা জেদে পরিণত হলো ওলসেনের। না, রমিলি শেষ করতেই হবে। চেয়ারটা একটু সরিয়ে ঘরের চারপাশে তাকালো। ঘরটা আগুনের আলোয় যেন ওকে দেখেই একটু হেসে উঠছে। ওলসানও একটু হাসল। বাড়িটার জন্য মায়া লাগলো ওর। ফালতু একটা মহিলা বদনাম দিয়ে চলে গেল বলে কি মন খারাপ করছে বাড়িটা? ফুলের নকশা করা পর্দাগুলো চুপচাপ নেমে আছে জানলার পাশের সিট পর্যন্ত। পুরনো বুকশেলফের বাঁধানো বইগুলো নিষ্প্রভ হয়ে আছে। দিনের বেলা যে হলদেটে ভাব থাকে ঘরময়, সেটা মিলিয়ে গেছে। এই মিহি অন্ধকার ভারী মানিয়ে যায় ঘরের সঙ্গে। বরং এলসিকেই কেমন বেমানান লাগছিল। ভাবনাটা আচমকাই ওকে একটু চমকে দিল। হ্যাঁ, ঘরটা এলসিকে একেবারেই পছন্দ করেনি। ভাবতে লাগলো ওলসেন, গত 10 বছরে বেশ কয়েকবার এলসি ওকে বিয়ের প্রস্তাব দিয়েছে। একবারও সাড়া দেয়নি বলে খানিক অপরাধ বোধ ছিল ওর মনের মধ্যে। মেয়েটা নিঃস্বার্থভাবে ওর পাশে থেকেছে, খেয়াল রেখেছে। কিন্তু এই প্রথম এলসি এই ঘরে নেই বলে ওর আনন্দ হলো। ঘরের ভেতরে বাইরে গভীর নীরবতা। শুধু রান্নাঘর থেকে জলের টুপটাপ শব্দ। বোধহয় কল ঠিক মতো বন্ধ হয়নি। অবচেতনে সে আঙুল দিয়ে গালের ওপর সেই শব্দের ছন্দে টুপটাপ করে টোকা দিতে লাগলো। একটা নতুন ভাবনা এলো ওর মাথায়। আচ্ছা, এলসির সঙ্গে ওর উপন্যাসের রমিলির কি কিছু মিল আছে? ওর অজান্তেই এসেছে মিলগুলো। ব্যাপারটা খুব অস্বাভাবিকও নয়। ওর পরিচিত মহিলা বলতে ওই এলসি। ফলে ওর সৃষ্ট মহিলা চরিত্রে তার ছাপ তো থাকবেই। আবার কলের টুপটাপ জলের আওয়াজ। সেই আওয়াজের তালে তালে আঙুল নাড়ালো ওলসেন। আচ্ছা, তাই যদি হয় তাহলে রমিলিকেও সে বিশেষ পছন্দ করে না। একটু বেশি নিখুঁত বর্ণনা দিয়ে ফেলেছে রমিলির। বেশি ফর্সা, বড্ড বেশি ছিপছিপে, গোলাপি। আবার ওলসেন সেই জলের টুপটাপ শব্দে আঙুল নাড়ালো। কি যেন ভাবলো। হঠাৎ করেই উঠে বসলো ওলসেন। না, রমিলিকে বাদ দিতেই হবে। বাদ দিয়ে ঠিক কি করবে তা এখনো জানে না, কিন্তু বাদ দিতেই হবে। সদ্য লেখা পাতাগুলো টেনে নিয়ে আগুনে দেওয়ার চেষ্টা করলো ওলসেন। কিন্তু আগুনের সামনে নিয়ে যেতে পাতাগুলো ওর হাত থেকে নিজে থেকেই খসে আগুনে পড়ে গেল। আবার কলের টুপটাপ শব্দ। এবার যেন সত্যি সুরের মতো বাজছে। সুরটা মিষ্টি, অদ্ভুত,
যেন ছোট ছোট যন্ত্র বাজছে। ওলসেনের মাথায় ছবিটা ফুটে উঠল। ফোঁটাগুলো জমছে, কাঁপছে, পড়ে যাচ্ছে। একটা কোরাস উঠছে সুরে, হার্পের শব্দের মতো। সেই সুর শুনতে শুনতেই একসময় ঘুমিয়ে পড়ল ওলসেন। পরের দিন সকালে ঘটল অদ্ভুত ঘটনাটা। মিসেস ব্যারেট সাধারণত তার দরজায় নয়, বরং শোবার ঘরের পাশের কাঠের দেওয়ালে টোকা দেন। ওলসেন উঠে গাউন পরে দরজা খুলে দেয়। আজ সেভাবেই যখন দরজা খুলল, তখন ও ঠোঁটের কোণে একটা সুর গুনগুন করছে। মিসেস ব্যারেট দরজার হাতলে হাত রেখে সামান্য হাসি মুখে থেমে গেলেন। আরে বাবা, এই সুরটা তো একেবারে পুরনো দিনের সুর স্যার। 40 বছর হলো শুনিনি। কোন সুর? এই যে সুরটা আপনি গুনগুন করছিলেন। ওলসন একটা চিঠির খাম ছিঁড়তে যাচ্ছিল, আঙুল থেমে গেল। আমি গুনগুন করছিলাম? কি গান বলুন তো, একটু গেয়ে শোনাতে পারবেন? মিসেস ব্যারেট লজ্জা পেয়ে ঠোঁটের কোণে শব্দ করলেন। কি যে বলেন স্যার, আমি কি গান গাইতে পারি? ওটা আমাদের বাড়িতে একজন গাইতো, কিন্তু সুরটা খুব পুরনো। নাম হলো দ্য বেকনিং ফেয়ার ওয়ান। বেশ, তো আপনি যখন শুনেছেন তখন একটু চেষ্টা করে দেখুন। মিসেস ব্যারেট লজ্জায় লাল হয়েই কোনো রকমে পুরনো সুরটা গুনগুন করে শোনালেন। এটা নাকি হার্পে বাজানো হতো স্যার। খুব খুব পুরনো সুর। আমি এই সুরটাই গাইছিলাম। হ্যাঁ স্যার, আপনাকে মিথ্যে বলে আমার কি লাভ বলুন দেখি? ছোট্ট ঘটনাটা তাকে অদ্ভুত নাড়া দিয়ে গেল। ভারী তাজ্জব ব্যাপার তো। গত রাতে কল থেকে জল পড়ার যে টুকরো সুরও শুনেছিল, ঠিক সেই সুরটাই ও গুনগুন করছে। পরদিন ওলসনের মনে হলো টুপটাপ শব্দটা ওর কানকে বাড়ির অন্য সব শব্দের প্রতি সংবেদনশীল করে তুলেছে। গোটা বাড়িটা যেন কিছু না বলেও কিছু বলে চলেছে সারাক্ষণ। বসন্তের হালকা হাওয়ায় পুরনো কাঠগুলো নরম হয়ে নড়াচড়া করে। কাঠের ভেতর পোকামাকড়েরা সারাক্ষণ ঘুরঘুর করে। ওলসন চেয়ারে চুপচাপ বসে থাকলে মিনিট খানেকের মধ্যেই মনে হয় গ্রীষ্মের বনে হঠাৎ হাজারো পোকা ডাকতে শুরু করেছে। ওলসন হাসে। এইসব ঘন নিস্তব্ধ পরিবেশে জীব আর জড়র পার্থক্য ক্ষীণ হয়ে আসে। ওর মনে হয় ইঁদুরের দৌড়ঝাঁপ, দেওয়ালের ভেতর থেকে খসে পড়া প্লাস্টার কিংবা আগুনের শব্দ মিলিয়ে পুরো বাড়িটাই জীবন্ত হয়ে উঠেছে। বিমগুলো গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছে। দেওয়াল থেকে কিসব ছোট প্রাণী টিকটিক করছে। ঝুলন্ত বাতিস্তম্ভ হাওয়ায় দেওয়ালের সঙ্গে ঘষা লেগে নিজেরাই নিজেদের আঘাত করছে। তক্তাগুলো অভিযোগ করছে। অবাক কাণ্ড, মাঝে মাঝে বাতাস না চললেও জানলার সার্সি হালকা শব্দে একটু সরে যাচ্ছে। মোট কথা, বাড়িটার যেন নিজের একটা আলাদা ব্যক্তিত্ব আছে। ওলসনের মনে হয় যেভাবে মানুষের শরীর আর আত্মার যোগাযোগ থাকে, ঠিক তেমনি এই বাসস্থানের সঙ্গেও যেন তার এক ধরনের সম্পর্ক তৈরি হচ্ছে। তবে ওলসনের বাড়িটাকে যত পছন্দ হলো, এলসির যেন ততই অসহ্য লাগতে শুরু করলো বাড়িটাকে। দেখো ওলসন,
তুমি ভাবুক মানুষ, তোমার দরকার কংক্রিটের ফ্লোর, গ্যাস মিটার, লিফটওয়ালা কোনো আধুনিক জায়গা। মানুষের সঙ্গে ধাক্কাধাক্কি হলেই এসব মন খারাপটা উধাও হয়ে যেত। বাদ দাও, আমি তোমাকে একটা ভালো বাড়ি খুঁজে দেব। দরকার নেই, আমি এখানেই বেশ আছি। বেশ আছো? শেষ কবে বাইরে ঘুরতে গেছো? এই তো 2 ঘন্টা আগে। স্ট্যাম্প কিনতে যাওয়ার কথা বলছি না, বেশ খানিকটা হাঁটতে গেছো কবে? ও ভালো লাগে না, বাড়িতেই থাকি। তো বাড়ি বসে থেকে লেখাটা কত দূর এগোলো? হ্যাঁ, খসড়াটা করে নিয়েছি, বাকি উঠে পড়লো এলসি। হালকা অভিমানের রং লেগেছে ওর মুখে। একটু বিরক্ত হলো কি, গটগট করে হেঁটে জানলার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকালো। দেখো, আমার মনে হয় তুমি অকারণে আমাকে নিয়ে এত চিন্তা করছো। না, আমি কেন চিন্তা করব? আমি তো তোমার কেউ। বলতে বলতেই হালকা যন্ত্রণার চিৎকার বেরিয়ে এলো এলসির মুখ দিয়ে। হাতের তালুর পেছনটা মুখে চাপা দিয়ে বলল, এ কি, এখানের পেরেকগুলো তুলে ফেলোনি? ওলসন ছুটে গেল। জানলার নিচের বাক্সটা আগের দিন খুলেছিল। উপরের পাটাতনের নিচে কয়েকটা পেরেক বেরিয়েছিল, তারই একটা ফুটে গেছে এলসির হাতে। সরু ধারায় রক্ত বেরিয়ে আসছে সেখান থেকে। অবাক হয়ে দেখে ওলসন। চাপ পাওয়া, আমি তো পেরেকগুলো তুলে ফেলেছিলাম আগেই। একটা রয়ে গেছে, হাতটা দিল কেটে। এলসি হাত বাড়িয়ে দেখালো। কবজি থেকে ছোট আঙুল অব্দি লাল রক্ত বেরোচ্ছে। দ্রুত বাথরুমে নিয়ে গিয়ে গরম জলে ধুয়ে জায়গাটা পরিষ্কার করলো ওলসন। এই ব্যথা করছে এখনো? না, খুব একটা না। ওলসনের মুখ থেকে কিন্তু বিস্ময় কাটলো না। একটা অর্ধেক দিন গেছিল 3টে বাক্সের পেরেক তুলতে, তবু একটা 1.5 ইঞ্চির মরচে ধরা পেরেক রয়ে গেল। ও নিজে কতবার বাক্সটা খুলেছে, কিছুই খেয়াল করেনি। অদ্ভুত কাণ্ড। পেরেকটা টেনে তুলে ফেলে দিল ওলসন। এলসি আহত হাতে হাত রেখে আবার চেয়ারে ফিরে এসে বসেছিল। চোখ বন্ধ, কিন্তু ঠোঁট কেঁপে উঠল একবার। তেমনি থমথমে গলায় বলল, আমার কেমন জানি মনে হচ্ছে জানো, তুমি আগের থেকে বদলে গেছো। মানে? আমি বদলাবো কেন? জানি না, কিন্তু বদলেছে। এখানে আসার পর থেকে কেমন কেমন যেন অন্যরকম লাগছে তোমাকে। কাজ বন্ধ হয়ে গেছে, যেন একটা অচেনা মানুষ। উফ, হাতটা ব্যথা করছে জানো। ডাক্তার ডাকি? না, কমে যাবে। এলসি হাতটা ওলসনের কাঁধে রাখল। ঠিক এই মুহূর্তে ওলসনের মনে এক অদ্ভুত অস্বস্তি জাগলো। আগে বহুবার এলসি ওর হাত ধরেছে বন্ধুর মতোই, কিন্তু আজ হঠাৎ এক নতুন প্রশ্ন মাথায় আসলো। মেয়েটা কি ওলসনকে ভালোবাসে? এলসি চোখ বন্ধ করে আছে, মাথা হেলানো, ঠোঁটে একটা আশ্চর্য হাসি। হঠাৎই সত্যিটা ওলসনের মাথায় বজ্রপাতের মতো নেমে এলো। হ্যাঁ, এলসি ওকে ভালোবাসে। ভাবনাটা মাথায় আসতেই এক রাশ বিরক্তি চেপে ধরল ওকে। মন বলল, এলসি এখানে কেন? নিজের কাজ করছে না কেন? কেন ওর জীবনে এত হস্তক্ষেপ করছে? রীতিমতো অভিযোগ করছে, জবাবদিহি চাইতে এসেছে। ওলসনের মনে স্থির বিশ্বাস জন্মায় আসলে এলসি বদলেছে, ওলসন নয়। মেয়েটাকে আরো অসহ্য লাগতে শুরু করে ওর। খানিক পরে নিজে থেকেই হাত সরিয়ে নিল এলসি। আচ্ছা, এখন উঠি, আবার পরে আসবো। ওলসন কিছু বলল না, নিচতলা পর্যন্ত এগিয়ে দিল। এলসি গলি পেরোতে গিয়ে বলল, আমি আবার বলছি ওলসন, এই বাড়িটা ছেড়ে দাও।
এখানে কিছু একটা ঠিক নেই। ওলসন কয়েক সেকেন্ড মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কি যেন ভেবে বলল, বলছি তুমি এভাবে বারবার না এসে চিঠি লিখতে পারো তো? থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল এলসি, তারপর গটগট পায়ে বাইরের রাস্তার দিকে পা বাড়ালো। ও চলে যেতে ওলসন ঘরে ফিরে এলো। খানিক এদিক ওদিক ঘুরে সোজা গিয়ে সেই বাক্সটা খুলে চুপচাপ তাকিয়ে রইল। মন বলল ও পেরেকটা প্রথম দিনই তুলে ফেলেছিল, তাহলে আজ আবার ফিরে এলো কি করে? সেদিন এলসি চলে যাওয়ার পর ওলসনের মনে হয়েছিল মেয়েটা বোধহয় বুঝতে পেরেছে ওকে এখানে চাইছে না ওলসন। না, ওর সঙ্গে খানিক দুর্ব্যবহারই করে ফেলেছে। সপ্তাহখানেক পরে হঠাৎ একদিন দরজায় কড়া নড়তেই ওলসনের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। এলসি এসেছে, তবে সে ভিতরে আসতে চাইল না। ওলসন জোর করতে শেষে অনিচ্ছায় ঢুকে এলো। এলসি নাকি শুনেছে কোন এক বড় পত্রিকা ছোট গল্পের খোঁজ করছে। ওলসনের চেষ্টা করা উচিত সেখানে কিছু লেখা পাঠানোর। কথাটুকু বলেই বেরোনোর তোড়জোড় করল এলসি। ওলসনও আটকে রাখল না, ওকে বাইরের গেট অবধি ছেড়ে দিয়ে এলো। তবে যাওয়ার পথে একটা কাণ্ড ঘটল। ও সিঁড়ির মাঝামাঝি পৌঁছতেই সিঁড়ির একটা ধাপের কাঠ ভেঙে একটা তীব্র আওয়াজ হলো। চিৎকার করে উঠল এলসি। ওলসন চেয়ে দেখল এলসির পা সেই ভাঙা সিঁড়ির ফাঁকে ঢুকে গেছে। কাঠ পুরনো সন্দেহ নেই, কিন্তু ওলসন তো দিন রাত ওঠানামা করে, কখনো কিচ্ছু হয়নি। আমি কি মোটা হয়েছি বলো? সিঁড়ি ভেঙে গেল। হাসতে হাসতেই যেন অস্বস্তিটা কাটানোর চেষ্টা করলো এলসি। ওলসন কথাটায় কান দিল না। এই নোনো না, আমি আগে কাঠের টুকরোগুলো সরাই। ওলসন ভাঙা কাঠ সরাতে লাগলো। এলসি ছেঁড়া জুতো দেখে বুঝল ভেতরের পা আর গোড়ালি বেশ খারাপভাবে ঘষা লেগেছে। সেদিকে চেয়ে ভুরুতে ভাঁজ পড়ল ওলসনের। এই পায়ের এই অবস্থা নিয়ে তুমি বেরোবে কি করে? এক কাজ করো, আমি ডাক্তার ডাকছি। না, অত সময় নেই আমার কাছে, চলে যাব। তোমার মাথা খারাপ নাকি? খোঁড়া পায়ে এত দূর যাবে? ওর দিকে এক পা সরে এলো এলসি। গলার ভিতরটা ঠান্ডা হয়ে এলো মেয়েটার। আমি এখানে থাকি তুমি চাও না ওলসন? খামোখা ভদ্রতা করতে কি অস্বস্তি বাড়িও না। কথাটা ওলসনের বুকের মধ্যে যেন ছুরি চালিয়ে দিল। ও জানে ওকে এলসির ভালোবাসা ফিরিয়ে দিতে হবে, কিন্তু ওর ধীরে ধীরে পাশ থেকে সরে যাওয়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যেন অসহ্য। সরি পল, তোমার সিঁড়িটা ভেঙে ফেললাম। আচ্ছা, ছোট গল্পের ব্যাপারটা দেখে নিও কেমন? সেদিন রাতে ওলসন খায়নি। মাথায় হাজারটা ভাবনা। সারা রাত একটা ঘর থেকে আর একটা ঘর হাঁটতে লাগলো। আচ্ছা, এলসিকে কেন ভালোবাসতে পারল না? কি কমতি ছিল মেয়েটার? ও যা চেয়েছিল তাই তো দিয়ে এসেছে সে। তার জন্য অপেক্ষা করেছে দিনের পর দিন, তাও হাঁটতে হাঁটতে অন্ধকার নামে। আলো না জ্বালিয়েই আগুনটা নেড়ে চেয়ারে ঢলে পড়ল ওলসন। ঘর অন্ধকার হয়ে এলো। আগুন প্রায় নিভে গেল। হঠাৎ এলসির নিরাপত্তা নিয়ে নতুন এক ভয় ওর মাথায় ঢুকে গেল। মনে হলো এই বুঝি মেয়েটা কোনো জলে ভরা জায়গার ধারে দাঁড়িয়ে নিচে তাকাচ্ছে, এই বুঝি ঝাঁপ দিল, এই বুঝি ঝুলে পড়ল ওই সিলিং থেকে। মহিলারা এমন আকছাড় করতেই পারে। মেয়েটা সত্যি কিছু করে বসলে পুলিশি তদন্ত হবে। ওকে ডেকে জিজ্ঞেস করা হবে হাতে পুরনো ক্ষত কেন, গোড়ালি কাটা কেন। ব্যারেটের বউ বলবে এলসিকে ওলসনের বাড়ি থেকে বেরোতে দেখেছে ও। নিজেকে জোর করে শান্ত করল ওলসন।
দেওয়ালের ভেতরের শব্দ শুনতে লাগলো। শুনতে শুনতেই আত্মহত্যার ভয় ছাপিয়ে অন্য একটা দুর্ভাবনা ঘিরে ধরল তাকে। সেই যে পেরেকটা, সিঁড়ির ওই ধাপটা, গোটা বাড়িটাই যেন এলসির জন্য মৃত্যু ফাঁদ। বাড়িটা সত্যি জীবন্ত, বাড়িটা এলসির ক্ষতি করতে চাইছে। অন্ধকার ঘরে বসে বসে বাড়িটার হাজারো শব্দ শুনতে শুনতে ওলসনের মনে হলো যেন গোটা বাড়িটাই একটা বিশাল মাইক্রোফোন। শব্দগুলো আলাদা আলাদা করে চেনা যায়। মন দিয়ে শব্দগুলোকে আলাদা করে ওলসন। কোনোটা কাঠের শব্দ, কোনোটা দেওয়ালের, কোনোটা পাইপের। হঠাৎ ও চমকে ওঠে। এই সব সাধারণ শব্দের মধ্যে আরো একটা শব্দ মিশে আছে, যেটা এতক্ষণও খেয়াল করেনি। কয়েক মিনিট আগেও এসেছিল শব্দটা, আবার এলো। একটা নরম ঝাঁকড়া কিছু ঝাড়ার মতো শব্দ, মৃদু কড়মড়ানির মতো। আধ মিনিট ধরে সে শব্দটা শুনল। কে জানে কোথা থেকে আসছে। ভাবনাটা মন থেকে সরিয়ে ফেলার চেষ্টা করল ওলসন। করতেই আবার মন চলে গেল এলসির দিকে। ও কি কোনোদিনই ভালোবাসেনি? ওকে উপেক্ষাই করে গেছে কেবল। আজ যখন ও চলে গেল, হঠাৎ ওলসনের ভাবনায় বাধা পড়ল। আবার সেই নরম কিছু ঝাড়ার শব্দ, ভেতরে সেই ক্ষীণ কড়মড়ানি। বারবার আসছে, যেন একটা তাড়া, একটা জেদ আছে শব্দটার। ওলসনের মনে হলো ধীরে ধীরে শব্দের জোর বাড়ছে। ও চেয়ারে সোজা হয়ে বসল, কান খাড়া হয়েছে। আবার সেই শোঁ শোঁ শব্দ। পর মুহূর্তেই ওলসন লাফিয়ে উঠে দাঁড়ালো। ভয়ের স্রোত নেমে গেল ওর বুক দিয়ে। এতক্ষণ যে চেয়ারের উপরও বসেছিল সেটা উল্টে পড়ল ওর পেছনে। আগুনের পাশে লোহাগুলো ঝনঝন করে উঠল। যে শব্দটা শুনে ও লাফ দিয়েছে, পৃথিবীতে ওই রকম একটাই শব্দ আছে। ওই যে আবার এলো শব্দটা, এবার ওর ঠিক পেছনে। ওলসন পেছনে হাত বাড়ালো, কিচ্ছু নেই। ও ধীরে ধীরে পিছিয়ে গিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। কে? কি আছে ওখানে? থেমে গেল শব্দটা। কে? আবার চেঁচিয়ে উঠল ওলসন। কোনো অজ্ঞাত কারণে নিজের গলার শব্দেই ভয় পেয়ে গেল। আর ডাকতে সাহস হলো না। কাঁপা হাতে পকেটে দেশলাই খুঁজল, নেই। দেয়াল ঘেঁষে ঘেঁষে ম্যান্টেল পিস পর্যন্ত গেল। হাতে ঠেকল ম্যান্টেল পিস। একটা দেশলাই বাক্স উঠে এলো হাতে। আলো জ্বলে উঠল। আলোতে দেখা গেল ঘর ঠিক আগের মতোই আছে। আর একটা দেশলাই জ্বালালো। টেবিলে একটা মোমবাতি ছিল। তার সলতে আগুন দিতে শিখাটা দপ করে নিভে যেতে যেতে আবার জ্বলে উঠল। আবার ওলসন চারিদিকে তাকালো, কিচ্ছু নেই। কিন্তু একটু আগেও ছিল, এখনো হয়তো আছে, কেবল দেখা যাচ্ছে না। বাড়িটার ভেতরে ও ছাড়াও অন্য কেউ আছে। কেউ বা কিছু যে এই বাড়িতে থাকে। ও এখানে আসার অনেক আগে থেকে থাকে। একটু আগে বেশ কয়েকবার সেই খসখসে আওয়াজটাও শুনেছে। না, কোনো ভুল হয়নি। শব্দটা পরিচিত।
কোনো মহিলার চুল আঁচড়ানোর শব্দ। ভাঙা সিঁড়ির ধাপ পেরিয়ে নিচে নামছে ওলসন। হঠাৎ মনে পড়ল ঘরে জ্বলে থাকা মোমবাতিটা বন্ধ করা হয়নি। দরজাটা যতটুকু দরকার খুলে আস্তে করে বাইরে বেরিয়ে নিঃশব্দে টেনে দিয়েছিল। সিঁড়ির নিচে নামতেই আর এক চমক। বন্ধ সেলার থেকে হঠাৎ ঝটকা দিয়ে কি যেন ছুটে এসে দরজা দিয়ে বেরিয়ে গেল একটা বিড়াল। কিন্তু ওলসনের মুখ দিয়ে শিশুর মতো হাউমাউ শব্দ বের হলো। ও কি ভীতু হয়ে গেছে এর মধ্যে? হ্যাঁ, বাড়িটায় সারাক্ষণ একটা অস্বস্তি হয়, যেন বিশাল বড় একটা খাঁচা ওই বাড়িটা। কোনো বন্ধ দরজা নেই, কোনো বেড়াজাল নেই, তাও খাঁচায় থাকার একটা অনুভূতি মুহুর্মুহু গ্রাস করে ওকে। ফটক পেরিয়ে বেরোলো ওলসন। এই বাড়ি বিক্রি আছে লেখা বোর্ডগুলোর নিচে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে দোতলার লাল পর্দার আড়ালের আলোটার দিকে তাকিয়ে রইল। তারপর বারবার পেছনে তাকাতে তাকাতে সোজা স্কোয়ারের দিকে হাঁটল। খানিক এগিয়ে কোণ ঘুরলেই একটা ছোট পাব। এলাকার সাধারণ লোকজন এসে মদ খায় এখানে। পাবটায় ওলসন কখনো ঢোকেনি, আজ ঢুকল। ব্র্যান্ডি একটা। বারের সামনের একটা চেয়ারে বসে ভেতরের দিকে না চেয়েই নির্দেশ দিল ওলসন। এই দিকটায় ওলসন একাই বসেছে। অপর প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে কিছু মজুর, গাড়োয়ান, ছোট দোকানদার। সাদা চুলের বারমালকিন কয়েকটা মদের বোতল নিয়ে নাড়াচাড়া করছিল। ওলসন অর্ধেক ব্র্যান্ডি ধীরে সুস্থে খেল, তারপর বাকি অর্ধেক সোজা ঢেলে দিল মুখের উপরে। মাথায় খানিক ঝিম ধরতে দূরে বসে থাকা লোকগুলোর দিকে চেয়ে মনে মনে ঠিক করল কাল এদের মধ্যেই কাউকে দিয়ে নিজের জিনিসপত্র শিফট করাবে। হ্যাঁ, আজ সকালেই ও সিদ্ধান্ত নিয়েছে ও বাড়ি ছেড়ে পালাতে হবে। ভাঙা সিঁড়ির ধাপ, ওই অন্ধকার এন্ট্রান্স, ওই ভুতুড়ে শব্দ আর নয়। ওলসন ফিরে যাবে তার পুরনো সেটআপে। সেখানে ঘুম হবে, কাজও তরতরিয়ে এগোবে। গ্লাস এখন খালি। ওলসন উঠে আর এক পেগ নিল, আবার বসল। আচ্ছা, কেউ যদি জিজ্ঞেস করে কেন আবার ঘর পাল্টাচ্ছে, বলে দেবে কিছু একটা। বাড়িটা ও ভাড়া নিয়েছিল নিজের জন্য, অদৃশ্য মহিলা প্রেতের চুল আঁচড়ানো সেলুন খোলার জন্য নয়। ও ঠিক করলো লিঙ্ক সিনের ওই উকিলটাকেও বলবে এটা ভাড়াটেদের সঙ্গে প্রতারণা। চোখ তুলে ওলসন দেখল বার মালকিন এখন ওপাশে বসে থাকা লোকগুলোর সঙ্গে হেলে দুলে গল্প জুড়েছে। আচ্ছা, এই মহিলা কি রোজ রাতে চুল আঁচড়ান? আঁচড়ালে সেরকম কর্মর শব্দ বেরোয়? নিজেকেই ধমক দিল ওলসন। ওর মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। পরের পেগে ঠিক করলো ওলসন, নিকুচি করেছে, ওই বাড়িতেই ফিরে যাবে। ফিরবে না কেন? অবশ্যই ফিরবে। দেখে নেবে ওকে এমন করে কেউ তাড়াতে পারে কিনা। নগদ পয়সা দিয়ে ভাড়া নিয়েছে বাড়িটা, রমিলি শেষ না করে কোথাও যাবে না। ব্র্যান্ডি শেষ করে বেরিয়ে এলো ওলসন। একটু হাঁটার পরই অন্য চিন্তাটা মাথায় এলো। বদ্ধ জায়গায় নেশার ঘোরে মাথা ঘুরে গিয়েছিল, এখন খোলা হাওয়ায় বেরিয়ে আসতেই মন পরিষ্কার হয়ে গেল। একটু আগের জেদটাকে ছেলে মানুষই মনে হলো। ফালতু সাহস দেখানো উচিত হবে না। বাড়িটা সত্যি অদ্ভুত। সব ব্যাখ্যার পরও কিছু একটা আছে যার ব্যাখ্যা নেই। আবার ভয় লাগলো ওলসনের। এলসিকে নিয়ে ভয়। ওই জায়গায় এমন কিছু আছে যা এলসির ক্ষতি করতে পারে। বাড়িটায় সমস্যা আছে। সব থেকে বড় কথা, এলসিকে ওই বাড়ি থেকে দূরে রাখতে হবে। ওকে কিছুতেই এখানে আসতে দেওয়া যাবে না। কিন্তু এলসি তো হলো ওর নিজের পিছু টানটা। ওর ক্ষতি করতে চায় না বাড়িটা ঠিকই, কিন্তু ওর নিজেরও তো কেমন মায়া পড়ে যাচ্ছে বাড়িটার ওপর।
কাঠের ভাঙা তক্তা কিংবা পুরনো জং ধরা পেরেকের থেকে মায়ার বাঁধন আরো মারাত্মক। ওলসন ভাঙা গেট দিয়ে ঢুকে এলো। গলিতে এক মুহূর্ত দাঁড়ালো, তারপর আবার সিঁড়িতে উঠল। মোমবাতি হাতে নিয়ে 5টা ঘর ঘুরে দেখল। রান্নাঘর থেকে ছোট হল পেরোতে গিয়ে দেখল মেঝেতে একটা চিঠি পড়ে আছে। সেটা বসার ঘরে নিয়ে এলো। খামটা দেখে তারপর খুলল। চিঠিতে স্ট্যাম্প নেই, হাতে করে কেউ রেখে গেছে। লেখার হাত খুব কাঁচা, পুরো চিঠির কোথাও কমা কিংবা ফুল স্টপ নেই। ওলসন প্রথম লাইন পড়ল, সই দেখল, তারপর চিঠি শেষ করল। ব্যারেটের বউয়ের লেখা। সে বলেছে ওলসনের কাজ আর করতে পারবে না। সে যেন কাজ করার জন্য অন্য লোক দেখে নেয়। শেষে পোস্ট স্ক্রিপ্টে ছিল আসল খোঁচা, ইঙ্গিত স্পষ্ট। এভাবে এলসি বেঙ্গো নিয়মিত ওর ঘরে আসার ব্যাপারটা মহিলা মেনে নিতে পারছেন না। ওলসন চিঠিটা মুচড়ে ফেলল, মোমবাতির আগুনে ধরালো, তারপর মেঝেতে ফেলে পা দিয়ে চাপা দিল। মাথাটা গরম হলো ওলসনের। জামা ছাড়তে ছাড়তে একটা জিনিস চোখে পড়ল ওর। বিছানার চাদরে মানুষ শুয়ে থাকলে যেমন ভাঁজ পড়ে, ঠিক তেমন কয়েকটা ভাঁজ পড়েছে। অথচ ওলসনের স্পষ্ট মনে আছে গত কয়েকদিনে ও এই বিছানায় শোয়নি। ওর জায়গায় কি অন্য কেউ শুয়েছে? কিন্তু কে? ওলসন ঠোঁটের কোণে হাসল, তারপর ধীরে ধীরে নাক নিয়ে গেল বিছানার কাছে। একটা মৃদু চাঁপা ফুলের গন্ধ আসছে চাদর থেকে। ভয় পাওয়া মানুষ তার রোজকার জীবনের উপাদানকে কাজে লাগিয়ে সেই ভয় কাটিয়ে ওঠার চেষ্টা করে। ওলসনের মনে হয় অজান্তেই কাজটাও রোজ করতে শুরু করেছে। যেসব জিনিসে ভয় পাওয়ার সম্ভাবনা আছে সেগুলোকে ও উপেক্ষা করছে আজকাল। কেবল একটা অনুভূতি প্রবল হয়ে উঠেছে ওর মাথার মধ্যে, কৌতূহল। ও জানতে চায়, কেবল জ্ঞানই ওকে সন্তুষ্ট করতে পারে। কি আছে এই বাড়িতে? অঙ্কের নিয়মে এগোনোর চেষ্টা করল ওলসন। ধরা যাক পুরনো বাড়ি তার প্রাচীন কোনো আত্মাকে জঠরে ধরে রেখেছে, কিন্তু সে আত্মা চায়টা কি? এইটুকু খোঁজ তাকে নিতেই হবে। ওলসনের মনে পড়ল নতুন জায়গায় বসে কাজ শুরু করার প্রথম দিনেই উপন্যাসের নারী চরিত্রকে অসহ্য মনে হয়েছিল ওর। পুরো উপন্যাসটাকে আগুনে ফেলে দিতে চেয়েছিল। পরদিন সকালে কিছু সুর গুনগুন করছিল, দি বেকনিং ফেয়ার ওয়ান। পরের দিন ওলসন ব্যারেটের বাড়িতে গিয়ে তার সামনে দাঁড়ালো, তবে তার পেট থেকে বিশেষ কথা বের হলো না। একদিন দুপুরে জানলা থেকে বাইরে তাকিয়েছিল, এমন সময় এলসিকে স্কোয়ারের দিকে আসতে দেখল। বাইরে কুয়াশার চাদর শহরের উপর বিছানো আছে, তার মধ্যে দিয়েই ঢেউ খেলানো সাদা কালো চেক স্কার্ট আর উড়ন্ত ভেল দুলিয়ে এগিয়ে আসছে এলসি। ওলসন প্রমাদ গুনল, দ্রুত কোট চাপিয়ে টুপি মাথায় দিয়ে বাইরে বেরিয়ে এলো। মনটা কুডাক ডেকে উঠেছে। যে করেই হোক এলসিকে আটকাতে হবে, ওকে এখানে পা রাখতে দেওয়া চলবে না। গেটের কাছে ওকে দেখতে পেয়েই মুখে একটা হতাশ ভাব ফুটিয়ে ওলসন বলল, এ বাবা, তুমি এক্ষুনি এসে পড়লে? এই দেখো, আমাকে একটু বেরোতে হতো। দেখো দেখি কাণ্ড। সে কি, শহরে যাচ্ছ? হ্যাঁ, ওই আর কি। আসলে আমাকে চেম্বার্সের কাছে যেতে হবে। তুমি চেম্বার্সকে চেনো তো? আজ সকালে তার কাছ থেকে চিঠি পেয়েছি, কি সব নাকি কাজ আছে আমার সঙ্গে। ওলসনের মনটা শান্ত হলো। না, ওর বাড়ি আসছিল না, কিন্তু এইমাত্র বলে ফেলেছে যখন, কোথাও একটা ওকে বেরোতেই হবে, না হলে মিথ্যেটা ধরা পড়ে যাবে। চলো, আমিও যাই তোমার সঙ্গে। এলসির হাত চেপে ধরে হাঁটা শুরু করতে যাচ্ছিল ওলসন। এলসি ওকে মনে করিয়ে দিল,
এদিকে চললে কোথায়? শহরে যাবে বললে যে, সে তো উল্টো দিকে। হে বাবা, আমারই ভুল। যাকে আজ না হয় একটু ঘুরপথেই যাই, চলো। দুজনে উল্টো রাস্তায় হাঁটতে শুরু করলো। এলসি আর কোনো কথা বলল না। মেয়েটা যেন এই কদিনে চুপচাপ হয়ে গেছে। ওলসনের সঙ্গে মানসিক দূরত্ব বুঝি বেড়ে গেছে বেশ খানিকটা। দুজনে বাসে উঠে সামনের সিটে বসলো। খানিক কি যেন ভেবে নিয়ে ওলসন বলল, ভাবছি কিছুদিন কোথাও থেকে ঘুরে আসবো। বটে? হ্যাঁ, এই কালই যাবো ভাবছি। বেশ তো। কতদিন থাকবো জানি না, ফিরে এলে তোমায় জানাবো। হ্যাঁ হ্যাঁ, জানিও। কলের পুতুলের মতো জবাব দিচ্ছে মেয়েটা। ওলসন কিছুটা অস্বস্তিতে পড়ল। আচ্ছা, তুমি তো জিজ্ঞেস করলে না কোথায় যাচ্ছি? আমি জানি কোথায় যাচ্ছ। জানো? কোথায়? কোথাও না। ওলসন কিছু বলতে পারল না। তুমি কোথাও যাচ্ছ না। এই সকালে আমাকে দেখেই বের হয়েছ, যাতে আমি বাড়িতে ঢুকে না পড়ি। আমাকে বানিয়ে বানিয়ে কোথাও চলে যাওয়ার গল্প দিচ্ছ, যাতে আমি তোমার বাড়িতে আর না এসে পড়ি। ওলসনের গালে রক্তের রং লাগলো। ও কিছু বলতে পারল না। বেশ, আমি না হয় আর আসবো না ওখানে। কিন্তু নিজেকে একবার আয়নায় দেখেছো পল? কি অবস্থা হয়েছে তোমার? বাসে ওঠার সময় সবকটা লোক তোমার দিকে তাকিয়েছে, দেখেছো? আমি জানি এর মধ্যে উপন্যাসটা তোমার এক বিন্দু এগোয়নি। তোমার সারা গায়ে কাঠের ধুলো লেগে আছে পল। নিজের গালেই হাত বোলালো ওলসন। খেয়াল করেছে বাড়ির মধ্যে মাঝে মাঝে পুরনো কাঠের এমন ধুলো ওড়ে। সেগুলোই লেগে আছে ওর জামায়, গালে, মুখে। কবে লাগলো কে জানে। ওই বাড়ি থেকে বেরিয়ে এসো পল, প্লিজ। এলসির কথাটা মিলিয়ে যায় হাওয়ায়। চলন্ত বাসে বসে বসে ওলসনের মনে হয় ও ভুল পথে যাচ্ছে। ওকে দূর থেকে কেউ ডাক পাঠাচ্ছে। কেউ অপেক্ষা করে বসে থাকে ওই বাড়ির ভিতরে ওর জন্য। তাকে চাইলেও দেখতে পাবে না ওলসন, কিন্তু সে আছে, নিশ্চয়ই আছে। ওই তো ছাদের ভাঙা পাঁচিলের পাশে এসে দাঁড়িয়েছে। ওই তো জানলার পাশে একটা বাতি জ্বালিয়ে গেল। ওর বিছানায় এসে শুয়েছে। ওই যে চাঁপা ফুলের গন্ধ। অন্য সমস্ত কিছু বিরক্তিকর লাগে ওলসনের। কাউকে ভালোবাসলে যেমন অন্য সব কিছুকে অসহ্য মনে হয়। ওলসন বুঝতে পারে ও ভালোবেসে ফেলেছে ওই নিঝুম মহলের প্রেতকে। স্কোয়ারের থেকে খানিক দূরে একটা চার্চ আছে। সেই চার্চের ভিকার থাকেন স্কোয়ার থেকে মিনিট 10 দূরত্বে। পরদিন সকালে ওলসন সোজা সেদিকেই রওনা দিল। এই পুরনো বাড়িটা সম্পর্কে যত তথ্য পাওয়া যায় সব জোগাড় করা দরকার। এ ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবেন ভিকার। কিছুটা জেনে নিলেই বাকিটা আন্দাজ করে নেওয়া যাবে। ওলসনের মন বলল এবার কিছু একটা ঘটবে, কিন্তু যতটাও ভেবেছিল ভিকারের কাছে তত তথ্য পাওয়া গেল না। ভিকার বললেন বাড়িটা খুব পুরনো, এবং পুরনো বলেই বাড়িটাকে নিয়ে একটা গুজব বাজারে চালু আছে। বলা বাহুল্য সব গল্প এলাকার অশিক্ষিত লোকজনের বানানো। তবে ওলসন লক্ষ্য করল ভিকার ভারী সাবধানে কথা বলছেন, যেন বিশেষ কিছু খুলে বলতে চান না। বাড়িটা কতদিন ধরে ফাঁকা? বাইরের বাগানে হাঁটতে হাঁটতে ওলসন জিজ্ঞেস করল। তা বছর 12 হবে। ওর পাশেই হাঁটছিলেন ভিকার। তিনি উত্তর দিলেন, শেষ যে ভাড়াটে থাকতো তাকে আপনি চিনতেন? মানে ধরুন পুরুষ নাকি মহিলা?
প্রশ্ন করতে করতে ওলসনের শরীর একটু শিরশির করলো। পুরুষ, যতদূর মনে পড়ছে তার নাম ছিল ম্যাডলি। শিল্পী মানুষ, ছবি আঁকতেন, একাই থাকতেন, বাড়ি থেকে বিশেষ খুব একটা বের হতেন না। আর আপনি জানতে চাইছেন তাই বলছি, ম্যাডলি ওই বাড়িতেই মারা যান। তবে তার মৃত্যুর ব্যাপারটা খুব একটা স্বাভাবিক ছিল না। ময়নাতদন্তে দেখা যায় তার পেটে একটু খাবার ছিল না। ম্যাডলি একেবারে না খেয়ে মরার মতন গরিব কিন্তু ছিল না, শরীর একদম শুকিয়ে গিয়েছিল। দেখুন, আত্মহত্যার কথা উঠেছিল, কিন্তু তার তো নানা রাস্তা আছে। নিজেকে অনাহারে মেরে ফেলা, যাকে শেষে মৃত্যুর কারণ জানা যায়নি লিখেই রিপোর্ট দেওয়া হয় আর কি। বুঝলাম। আচ্ছা, এই অঞ্চলের ইতিহাসের ব্যাপারে জানা যাবে এরকম কোনো বই আছে? বই সে অর্থে নেই, তবে আমি গির্জার ইতিহাস আর রেজিস্টার নিয়ে কিছু নোট করেছি, চাইলে দেখাতে পারি। কিন্তু বুঝতেই পারছেন একেবারে গ্রামের দিক তো, আমিও বিশেষ সময় পাই না। চার্চ থেকে বেরিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগলো ওলসন। ইচ্ছে করেই ধীরে হাঁটছিল। দুবার প্রায় গেটের কাছাকাছি গিয়ে আবার ঘুরে এক চক্কর দিল। বেলা 2:30 ইয়ের লকের চাবি ঘুরিয়ে দরজা খুলল ওলসন। অকারণেই ঘরের ভিতর ঢুকে ওর মনে হলো মনটা ভারী হয়ে আছে। কিছুই ঘটেনি, অথচ মন খারাপ করছে। খানিক হতাশ ভাবেই সোফায় শুয়ে পড়ল। সন্ধে অবধি এই সোফা থেকে আর উঠবে না। ইদানিং গোটা বিকেল এক বিচিত্র অপেক্ষায় কেটে যায় উলসনের। নিরুদ্বেগ হয়ে বসে থাকে, মাঝে মাঝে চোখ বুজে হাসে, আবার ঘরের দিকে তাকায়। রাত নামে ধীরে ধীরে। রাতের সঙ্গে পুরনো বাড়ির শব্দ বেড়ে ওঠে। কিন্তু এই সব কিছুর মাঝে ওলসনের অপেক্ষা আর শেষ হয় না। ঠিক যে জিনিসের আশায় সে বসে থাকে সেটা ঘটে না। পরের দিনও ওলসন একইভাবে অপেক্ষা করল। কিছু ঘটল না। যে ঘটনাটা ঘটার অপেক্ষায় ও বসে আছে সেটা যেন খুব লাজুক। কিছুতেই ঘুমটা সরিয়ে নিজেকে উন্মুক্ত করতে চায় না। তৃতীয় দিনে ওলসনের মনে হলো ও খেলাটা খানিক ধরতে পেরেছে। তেমন চেয়ারে বসে থাকতে থাকতেই হাসির ঝিলিক মাখা গলায় ও বলে উঠল, ঠিক আছে, খেলতে চাইছো তুমি, তাই না? খেলতে চাইছো, বেশ, আমিও খেলবো তাহলে। কি করা যায় বলো দেখি? এলজিকে ডেকে আনবো? না না, এত বড় পাথর দিয়ে তোমার মতো প্রজাপতি মারা ঠিক হবে না, তাই না? নামটা মনে ধরল ওলসনের। বাটারফ্লাই, মিস বাটারফ্লাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করল ওলসন। চিবুক চুলকালো, চোখ বাঁকা করে তাকালো। হঠাৎ টেবিল থেকে টুপি তুলে বেরিয়ে পড়ল। মিস প্রজাপতি বড়ই লাজুক। দেখি একটু অবহেলাতে কতটা অভিমান করেন তিনি। রেল স্টেশনে গিয়ে ট্রেনে উঠে সারা দিন গ্রামে কাটালো। কাছেই একটা মেলা বসেছিল, সেখানে গান শুনলো, পয়সা দিয়ে সার্কাসের শো দেখলো। সন্ধে পার করে রাত 11টার পর বাড়ি ফিরল। বাড়িতে ঢোকার পর একটুও উত্তেজনা প্রকাশ করলো না, যেন শুতে যাচ্ছে এমন ভান করে একটা মোমবাতি জ্বালালো। মনে মনে খুব একচোট হাসলো। মিস বাটারফ্লাই গম্ভীর হয়ে আছে, কোথাও কোনো আওয়াজ নেই। যতক্ষণ না ভালো মন্দ কিছু ঘটছে, সত্যি অভিমান করেছে কিনা বোঝা যাচ্ছে না। তেমন নিরুদ্বিগ্ন মুখে প্রথমে রান্নাঘরে গেল ওলসন। বাইরে পূর্ণিমার আলো, নীলচে এক টুকরো আলো মেঝেতে।
জানলায় নিজের মুখ আর মোমবাতির প্রতিফলনও দেখা যায়। Okay. ঘরের দরজা খানিকটা খোলা ছিল, বন্ধ করলো। তারপর বোতাম খোলা চেয়ারটায় বসে বুট খুলল, বাথরুমে গেল। সেখানেও নীলচে চাঁদের আলো দেওয়ালে পড়েছে। স্টাডিতে এসে জানলা দিয়ে স্কোয়ারের রূপালী বাড়িগুলোর দিকে তাকালো। বসার ঘর পেরিয়ে শোবার ঘরে ঢুকে মোমটা ড্রয়ারের উপর রাখলো। ওলসেনের মুখে কেবল ক্লান্তির ছাপ, তবে ভেতরে ভেতরে তার মন সজাগ হয়ে আছে। কিছু একটা ঘটবে, নিশ্চয়ই ঘটবে। ওলসেন জানলার পর্দা নামালো, তারপর বিছানার নিচ থেকে বাড়িতে পড়া চটি জোড়া খুঁজতে নিচু হলো। মিস প্রজাপতি ওর সামনে ঠিক কিভাবে আসবে ওলসেন জানে না, কিন্তু ওর বিশেষ ভয়ও করছে না। বড়জোর সে সামনে এসে দাঁড়াতে খানিক বিস্মিত হতে পারে। হাত বাড়িয়ে চটি খুঁজছিল ওলসেন। হঠাৎ 1 সেকেন্ডের জন্য ওর বুকের ধুকপুকুনি থেমে গেল। চটিটা হাতে উঠে এসেছে ঠিকই, কিন্তু এখনো ও হাঁটু গেড়ে বসে আছে মেঝেতে। বিছানাটা নিচু, তাই চটি খুঁজতে গিয়ে মাথা বাঁকানো ছিল। মাথাটা তেমন করে রেখেই ও বুঝতে পারল ওর ঠিক পেছনে কিছু একটা বদলে গেছে। চুল্লির ওপরে ওলসেনের ঠাকুমার একটা ছবি ছিল, কাঁচের ফ্রেম দিয়ে বাঁধানো ছবি। ছবিটার সামনে ওলসেন এমন করে বসে আছে যাতে ছবির কাছে ওর পেছনে ঘরের বাকি অংশ আবছা দেখতে পায়। সেখানে আপাতত ঘরের আসবাবের ফিকে ছায়ার মাঝে অন্য কিছুর প্রতিফলন দেখা যাচ্ছে। স্থির আলোদের মধ্যে যেন একটা আলো কম্পমান, জীবিত। প্রতিবার নড়ে ওঠার সঙ্গে সঙ্গে রেশমের মতো সরসর করে একটা শব্দ আসছে। হ্যাঁ, একটা চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে কেউ। কিছুই দেখা যাচ্ছে না, স্রেফ নড়াচড়াটা অনুভব করা যাচ্ছে। ওলসেন ছবির কাঁচে সবকিছু দেখেও না দেখার ভান করে গেল। দুলতে থাকা ঘড়িটা ধরল, ধীরে ধীরে রিওয়াইন্ড করল। তারপর নজর সরিয়ে পকেটের পয়সা বার করল, ম্যান্টেল পিসের ওপর সাজালো। সেই নরম খসখস শব্দে ঘর ভরে গেছে। আর চোখে একবার দেখল ওলসেন, নড়তে থাকা জিনিসটা ছবির উপরের দিকে সরে এসেছে। মনে হলো চিরুনি ছেড়ে নিজের চুলের ফাঁকে আঙুল বোলাচ্ছে কেউ। মৃদু হার্পের শব্দ আসছে, সেই সুরটা। ওলসেন পকেট খালি করল, তারপর আরেকটা হাই তুলে চকিতে ঘুরে দাঁড়ালো। কেউ নেই পেছনে। তাও ওলসেনের মন বলল এতক্ষণ ও যে সোফায় শুয়েছিল সেই সোফাটার উপর এই মুহূর্তে বসে আছে কেউ। তার ওজন কম, মিহি শরীর, কিন্তু সে ঠায় এক টানা তাকিয়ে আছে ওলসেনের দিকে। এক মনে লক্ষ্য করছে ওকে। কি চাইছে? ওলসেন এই প্রশ্নের উত্তর জানে না। ও অভিনয় চালিয়ে গেল, যেন কিছুই খেয়াল করেনি। মুখ ধোয়ার টেবিলে গিয়ে জল ঢাললো, হাত ধুলো, সব নিয়ম মতো চলল। এবার নতুন একটা বুদ্ধি খেলে গেল ওলসেনের মাথায়। যাই, এবার একটু রমিলিটা নিয়ে বসি, লিখতে হবে। ফাঁকা ঘরে জোরে বলল ওলসেন।
ঘর থেকে বেরিয়ে 2 মিনিট পরে আবার ফিরে এলো। ততক্ষণে ঘর নিশ্চুপ। ড্রয়ারের দিকে তাকালো। চিরুনি পড়ে আছে কোট আর গ্লাভসের মধ্যে। সাধারণ 18 পেনির চিরুনি, কেমিস্টের দোকান থেকে কেনা। সোফার উপরটা খালি হয়ে গেছে। এ ঘরে আপাতত একটাই মানুষ আছে। ঠোঁটের কোণে হাসল ওলসন। বাঁকা সুরেই বলল, এ হে, মিস প্রজাপতি দেখছি ভারী হিংসুটে। তারপরের রাতেও আরো বহু রাত আর অগণিত দিন রাত ওলসন সেই অদৃশ্য সহবাসিনীর সন্ধান চালিয়ে গেল। কখনো তাকে আহ্বান করলো, কখনো মন ভোলালো, কখনো অবহেলা করলো, কখনো অনুনয়, কখনো হুমকি। অপ্রশমিত কৌতূহলে পুড়ে যেতে যেতে নিজের জীবন উৎসর্গ করে সে সেই রহস্যময় সত্তার খোঁজ চালিয়েই গেল। কি চায় সে? কেন এত আকর্ষণ তার প্রতি? কেন সে দেখা দিতে চায় না? কেন 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 তুমি আমার সামনে আসতে চাও না? কি করলে আমি দেখা পাবো তোমার? বলো বলো, কি করলে দেখা পাবো? বলো বলো, কি করলে? বলো। ওলসনের উদ্ভ্রান্ত হাহাকার নিস্তব্ধ বাড়ির দেওয়ালে ধাক্কা খেয়ে হাসির শব্দ হয়ে ফিরে আসলো। সময়ের সঙ্গে সঙ্গে এমন হলো যে পোস্টম্যান ছাড়া আর প্রায় কেউই ওলসনের বাড়ির সিঁড়ি বেয়ে উঠত না। যারা চিঠি লেখে না তারা চিঠি পায়ও না। ফলে পোস্টম্যানের পায়ের শব্দও এখন সপ্তাহে 1-2 বেশি শোনা যায় না। একদিন ওলসনের প্রকাশকের কাছ থেকে চিঠি এলো, আপনার নতুন বইয়ের পাণ্ডুলিপি আমরা কবে পাবো? ওলসন কয়েকদিন উত্তর না দিয়ে ফেলে রাখলো। তারপর একেবারেই ভুলে গেল। দ্বিতীয় চিঠিও এলো, সেটার উত্তর দিল না। তৃতীয় চিঠি আর এলো না। এদিকে শীত শুরু করেছে। রাস্তায় যেখানে ওলসন বাজার করত সেসব জায়গায় ফুলওয়ালিদের ঝুড়ি ফুলে ভরে গেল। ওলসন রোজ ফুল কিনে আনে। ওর সহবাসিনী যেন রোজ নতুন নতুন করে ফুল চায় ওর থেকে। ওলসনও তার দাবির মুখে হার মানে। শুকিয়ে যাওয়া ফুল পড়ে থাকে ওর দরজায়, টেবিলে, ছাদের কোণে, জানলার বাক্সের উপরে। কিন্তু ধীরে ধীরে ফুল কিনতে বাইরে যাওয়াও ওলসনের কাছে বিরক্তিকর লাগতে শুরু করলো। বাড়ি ছেড়ে ওর থাকতেই ইচ্ছে করে না। যেন এই বাড়িতে থাকার জন্যই তৈরি করা হয়েছে ওর শরীরকে। জল থেকে বের করা মাছের মতো হাঁপাতে হাঁপাতে বাড়িতে ফিরে আসে ওলসন। তারপর শান্ত হয়। যখনই খুব দরকারে বাইরে যায় দেওয়ালের গা ঘেঁষে রেলিং ধরে হাঁটে, যেন কিছু একটা এক্ষুনি ওর পেছনে ঝাঁপিয়ে পড়বে। ওলসন বুঝতে পারল এক নতুন জাতের ভয় জন্ম নিয়েছে ওর মনে, অ্যাগোরাফোবিয়া। ওলসন খোলা জায়গা, মৃদু হাওয়া, পিঠের পেছন থেকে এসে আঘাত করবে এমন অজানা আতঙ্ক সব কিছু থেকেই ভয় পেতে শুরু করেছে। ও খাবার আর ফুল দুটোই প্রতিদিন দরজায় পৌঁছে দেওয়ার জন্য একটা ছেলেকে ঠিক করল। একান্ত দরকার না পড়লে ওকে আর নিজে পায়ে হেঁটে বেরোতে হবে না। বাড়ির ভেতর বন্দি অবস্থাই এখন আনন্দের। বেশিরভাগ সময় ও বাড়ির কোনো নিরেট দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকে। মুখে কি যেন বিড়বিড় করে। হরিণের মতো দ্রুত চোখ ফিরিয়ে কি যেন দেখার চেষ্টা করে। তারপর দেখতে না পেয়ে নিজের মনেই হো হো করে হেসে ওঠে। ওলসন মোটের উপর সুখী আছে, তবে সেই সুখ অদ্ভুত বিকৃত রকমের। সে অকারণে অস্থির হয়, দুর্বলতায় হু হু করে কেঁদে ফেলে। তবু মনে হয় এই দুঃখ পৃথিবীর সব হাসির চেয়ে বেশি মধুর। ভালো না বাসলে কি এমন করে দুঃখ পাওয়া যায়?
রবিবার দিনটা এখন একদম সহ্য হয় না উলসনের, কারণ রবিবার এলেই ওর জানলার নিচের স্কোয়ারে ব্যারেটের দলের লোকজন জড়ো হয়ে কিসব যেন বাজনা বাজিয়ে গান গায়। পুরুষ মহিলা মিলিয়ে সবাই চিৎকার চেঁচামেচি করে। ওসব শুনলেই উলসনের মাথাটা গরম হয়ে ওঠে। জোরে পর্দা টেনে দিলেই বাইরের আওয়াজ কমে আসে। সেই নৈশব্দের আশ্রয়ে বাতাসে মৃদু ডাক দেয় উলসন, মিস প্রজাপতি, মিস প্রজাপতি শুনছেন? মিস প্রজাপতি, মিস প্রজাপতি। মিস প্রজাপতি। উত্তর পাওয়ার আশা নেই, তাও ডাকে। ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেলে ইচ্ছে করেই ঠোঁটের ফাঁকে রমিলির নাম নেয়। রমিলি, 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 রমিলি। ও জানে এই নামটা শুনলেই মিস প্রজাপতি রেগে যায়। মুহূর্তে খালি হয়ে যায় ঘর। একদিন একটা ব্যাপার খেয়াল করলো উলসন। যদি সে ঘরের সব দরজা খুলে রেখে বেডরুমের নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়ায়, তবে একটুও না নড়ে 5টা ঘরের সবকটারই একটু আধটু অংশ দেখা যায়। দিনের বেশিটা সময় সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে, নিঃশ্বাস আটকে রাখে, আঙুল ঠোঁটে চেপে রাখে। একদিন সেখানে দাঁড়িয়ে ওর ম্যাডলির কথা মনে পড়েছিল। সে লোকটা কি কখনো বেডরুমের এই জায়গাটা আবিষ্কার করেছিল? নিশ্চয়ই করেনি। মিস প্রজাপতিকে দেখার এত বাসনা তার ছিল না, থাকতে পারে না। বেশ হয়েছে না খেয়ে মরেছে লোকটা। শুনছো ম্যাডলি? হ্যাঁ, তুমি না খেয়ে মরে যাওয়ায় আমার একটুও কষ্ট হয়নি। বেশ হয়েছে মরেছ, বেশ হয়েছে। এখন আলো অস্বস্তি দেয় উলসনকে, বরং অন্ধকারটা চোখ শুয়ে গেছে। জানলা দিয়ে ঢোকা তাজা রোদ ওর মস্তিষ্কে আগুন ধরিয়ে দেয়। একে একে সব লাল পর্দা নামাতে শুরু করলো উলসন। একসময় পর্দা নামানো ওর রোজের রুটিন হয়ে গেল। কদিনের মধ্যে পুরো বাড়ি ফটো ডেভেলপ করার ডার্ক রুমের মতো রক্তলাল আধো আলোয় ভরে গেল। কদিন পরেই একটা কারণে উলসন মারাত্মক ভয় পেল। যে জানলার নিচে হার্পের ব্যাগটা পেয়েছিল সেটা লাল পর্দা নামাচ্ছিল উলসন। হঠাৎ ওর মনে হলো বাড়ির কোণা ঘুরে একটা সাদা কালো চেক দেওয়া স্কার্ট পরা মানুষ যেন ভেতরের দিকে অদৃশ্য হয়ে গেল। এক পলক চোখে পড়লেও ওই সাদা কালো স্কার্টটা চিনতে পারল এলসি। তাহলে কি এলসি ওকে না জানিয়েই এই বাড়ির মধ্যে থেকে নজর রেখেছে ওর উপর? ভাবনাটা মাথায় আসতেই বুক কেঁপে উঠল উলসনের। বিড়বিড় করে বলল, না 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 না, এ জিনিস মিস প্রজাপতি কিছুতেই সহ্য করবে না। ও খুব হিংসুটে, খুব হিংসুটে, খুব। এলসি, এলসি, এলসিকে সেদিন খুঁজে পায়নি উলসন। আর কিছু ঘটেও নি। মিস প্রজাপতিও আর দেখা দেয়নি ওকে। উলসনের মাঝে মাঝে মনে হয় ও যেন বিয়ের প্রস্তুতি নিয়ে বসে থাকা এক বর, যার কোণে কিছুতেই সাড়া দিচ্ছে না। একদিন তেমন করেই অন্য একটা ভাবনা মাথায় এলো। আচ্ছা, ও নিজেও তো যখন এখানে এসেছিল তখন রমিলির প্রেমে হাবুডুবু খাচ্ছিল। তাই কি রাগের মাথায় মিস প্রজাপতি ওর উপন্যাসের পাতাগুলো পুড়িয়ে দিয়েছে? আর এখন যদি ও নিজে বাকি পাতাগুলো পুড়িয়ে ফেলে, তাহলে কি খুশি হবে মিস প্রজাপতি? দেখা দিতে চাইবে ওকে?
দ্রুত ড্রয়ার থেকে পাণ্ডুলিপি বের করে আগুনের কাছে নিয়ে এলো উলসন। হাঁটু গেড়ে বসে কাগজের দিস্তা থেকে কয়েকটা পাতা আলাদা করতেই চমকে উঠল। পেছনে কি যেন একটা শব্দ, খুব জোরে নয়, হালকা, 2-3 বারের টোকা। উলসনের বুক কেঁপে উঠল। দরজায় সজোরে টোকা দিচ্ছে কেউ। পল, পল, পল। এলসির গলা। বন্ধ দরজার ওপাশ থেকে ডাকছে এলসি। পল, আমি জানি তুমি আছো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, প্লিজ দরজাটা খোলো। কিন্তু বাইরের দরজা তো বন্ধ আছে। তার মানে বাড়ির ভেতরেই ছিল এলসি। সেদিন ঠিকই দেখেছিল উলসন। মেয়েটা স্রেফ নিজের স্বার্থে ওর কত বড় ক্ষতি করে দিচ্ছে নিজেও জানে না। উলসন দাঁতে দাঁত চেপে গালাগাল করল, কিন্তু নড়ল না। দরজা খুলবে না, কিছুতেই খুলবে না। পল, পল, আমি জানি তুমি বিপদে আছো, প্লিজ কথা বলো। ওলসন হেসে ফেলল। কি অদ্ভুত, এই বাড়িতে এসেছে মানে এলসি নিজেও ভয়ঙ্কর বিপদে আছে। আর পল, 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 দূর হয়ে যাও এখান থেকে, দূরে যাও, যাও এখান থেকে, যাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আগুন জ্বালিয়ে কি করছো তুমি ভিতরে? দেখো, এবার কিন্তু ভয় করছে আমার, প্লিজ। ভয় করছে? তা ভয় করছে যখন তো চলে যাও, চলে যাও এখান থেকে। প্লিজ আমার কথাটা শোনো, আমি কদিন লক্ষ্য করেছি তোমাকে, তোমার চিকিৎসা দরকার, প্লিজ প্লিজ শোনো আমার কথা। চিৎকার করে কেঁদে উঠল এলসি, আর সেই কান্না উলসনের কানে সীসা ঢেলে দিল। পল, 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 প্লিজ। উলসন আর ডাকে কান দিল না। দাঁত চেপে প্রথম পাতা আগুনে ফেলল, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এক এক করে একটার পর একটা পাতা। ঠিক আছে, করো যা খুশি। দরজার ওপাশ থেকে ভেসে এলো এলসির রাগত গলা। কান্না থেমে গেল এক সময়। সিঁড়ি বেয়ে নিচে নেমে যাওয়ার শব্দ হলো। কোনো চিৎকার নেই, কোনো পড়ে যাওয়ার শব্দ নেই। মনে হলো খেলায় জিতে গিয়ে মিস প্রজাপতি প্রতিপক্ষকে ক্ষমা করে দিয়েছে। খানিকটা স্বস্তি লাগলো উলসনের। শেষ পাতাটা আগুনে ফেলে মুখ তুলে হাসলো উলসন। কোনো রকমে বাঁচলো এলসি। না না, বাঁচলো কোথায়? ওকে দয়া করে ছেড়ে দিয়েছে সে। মিস প্রজাপতি ওকে দয়া করে ছেড়ে দিয়েছে। পুড়ে যাওয়া পাতাগুলোর দিকে চেয়ে বিজয়ীর হাসি হাসলো উলসন। এবার ওর পুরস্কারের পালা। বেডরুমের দরজার ভেতরে এসে দাঁড়ালো। এবার নিশ্চয়ই দেখা দেবে, নিশ্চয়ই দেবে। ছায়ায় ভরা এই বাড়িতে চারিদিকে লালচে অন্ধকার। কিভাবে বুঝবে কোনটা তার ছায়া? কিন্তু উলসন জানে এতে অসুবিধা হবে না। রাস্তার বাতির অস্পষ্ট আলো, দূরের রান্নাঘর থেকে চুঁইয়ে পড়া নীলচে চাঁদের আলো, আগুনের লালচে আলো, ফুলের গ্লাসে ঝলকানো সাদা হলুদ রং, এসব কিছুই তাকে বিভ্রান্ত করতে পারবে না। উলসন জানে আজও আসবে। মাথা নিচু করে কয়েক সেকেন্ড চুপ করে থাকলো উলসন। তারপর আবার অন্ধকারে চোখ ফেলল। রান্নাঘরে যেন তুলোর মতো হালকা একটা ছায়া তৈরি হয়েছে। জানলার আলো ম্লান হয়েছে এতক্ষণে। আগুনে পোড়া পাণ্ডুলিপি সেঁটে গিয়ে নিভে আসতে লাগলো। একটা ফুল ঝরে পড়ল কোথা থেকে। হঠাৎ একটা হালকা বাতাস উলসনের মুখ ছুঁয়ে গেল। ও মাথা ফিরিয়ে চাইল বাতাসটার দিকে।
দরজা হালকা দুলে উঠল। হাওয়ায় কি কেউ যেন বেরিয়ে গেল ঘর থেকে। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে উলসন ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা টেনে বন্ধ করল। তারপর কাছে থাকা চেয়ারটাতে বসে পড়ল। যেমন করে প্রেমিক পুরুষ অপেক্ষা করে কোনো মহার্ঘ গোপন আদুরে অনুভূতির স্পর্শ পাওয়ার জন্য, তেমন করেই অপেক্ষা করতে লাগলো উলসন। শীতের এক দুপুরে উলসন বসার ঘর থেকে পচা দুর্গন্ধময় ফুলের গোছা পরিষ্কার করছিল। চোখে পড়ল দরজার ভেতরে মেঝেতে পড়ে আছে দুটো চিঠি। উলসনের মনে হলো ও চিঠি চাইলেও আরও পড়তে পারবে না, যেন ভাষাটাও আদৌ জানে না। একদিন ফুল দিতে আসা ছেলেটা দরজায় ধাক্কা দিচ্ছিল। ওর বিছানার মাত্র কয়েক ফুট দূরেই দরজাটা। তাও উলসন দাঁতে দাঁত চেপে কান বন্ধ করে পড়েছিল। মনে মনে কল্পনা করেছিল ছেলেটা দাঁড়িয়ে আছে খাবার আর শুকিয়ে যাওয়া মরা ফুলের গোছা নিয়ে। এক সপ্তাহ পরে ছেলেগুলো রিপোর্ট করেছিল অর্ডারে ভুল হয়েছে, ও ঠিকানায় কেউ থাকে না। আর ফুল এলো না। লালচে গোধূলির মতো আলোয় পুরনো রেখে যাওয়া ফুলগুলো বাদামি হয়ে শুকিয়ে পড়ে থাকলো। ধীরে ধীরে উলসনের শক্তি ক্ষয়ে যাচ্ছিল। এই একাকিত্ব, এই বিষণ্ণতা যেন শুষে নিতে শুরু করেছে ওকে। সে ঘন্টার পর ঘন্টা অবশ হয়ে লাল আলো পড়া সিলিংয়ের দিকে চেয়ে থাকে। মাথায় যে খেয়াল আসে নিজেকে তার কাছেই ছেড়ে দেয়। আগের জীবনের স্মৃতি কিছুই মনে পড়ে না। মাঝে মাঝে মাথার মধ্যে কে যেন বলতে চায় একটা উপন্যাস লেখা বাকি, লেখা খুব জরুরি, খুব, কিন্তু মাথার মধ্যেই কেউ চুপ করিয়ে দেয় তাকে। আবার কখনো তুচ্ছ স্মৃতিও ভেসে ওঠে। কোন কোন বাড়ি সে ভাড়া নিয়েছিল, কোথায় কোথায় এর আগে থাকতো, এই সব। অমনি মাথার ভিতর কেউ বলতো ওসব ভাবনা এখন শেষ। এখন সে এমন এক জায়গা পেয়েছে যা আর ছাড়তে হবে না। হ্যাঁ, কেউ এসে বলতেই পারে জায়গাটা অসুস্থ, এই জায়গাটা জীবন্ত মানুষের থাকার মতো নয়, মরা অতীতের গন্ধে ভরা। কিন্তু ওরা যা বলে বলুক, উলসন এখান থেকে এক পাও বেরোতে পারবে না। এমন জায়গা নিয়ে একটা উপন্যাস লেখা উচিত। কত কিছু লেখা যায়। ম্যাডলে নামে কে এক শিল্পী থাকতো এখানে। উলসন নিজে অবশ্য নামটা একদম সহ্য করতে পারে না। নামটা মাথায় এলেই ওর গা জ্বলে যায়। ও হ্যাঁ, একটা মেয়ে আসতো এখানে, এলসি বেঙ্গো, কিন্তু কেন আসতো কে জানে। এলসি বেঙ্গোকে নিয়ে উলসনের মাঝে মাঝে ভীষণ অস্থিরতা হতো। মেয়েটার কথা কেন যে মনে আসে বারবার। কি বিরক্তিকর একটা মানুষ। মানুষ সাতটাকেই আর ভালো লাগে না ওর। এই বাড়ির বাইরে যা কিছু ওর মাথার দখল নিতে চায় তার সব কিছুকেই অপছন্দ উলসনের। নিকুচি করেছে, নিকুচি করেছে। মরে যাক, মরে যাক, সব মরে যাক, মরে যাক। কিন্তু এলসি বেঙ্গো নামের মেয়েটার কথা একেবারে ভুলে যাওয়া গেল না। বেশ কয়েকদিন মেয়েটা দেখা দেয়নি, কোনো আগাম সংকেতও ছিল না। হঠাৎই একদিন কোথা থেকে আবার এসে উপস্থিত হলো সে। কি যেন একটা স্বপ্ন দেখছিল উলসন। কে যেন নরম হাত বোলাচ্ছে ওর শরীরে, সেই শরীরের ছোঁয়া লাগছে ওর বুকে। গুনগুন করে সেই সুরটা বাজছে হার্পে। হ্যাঁ, তাকে জড়িয়ে ধরছে উলসন। নরম হাতের স্পর্শে ওর অঙ্গ থেকে রোগ মুছে যাচ্ছে। দুটো ঠোঁট ছুঁয়ে যাচ্ছে ওর চিবুক, গাল।
ঠিক এমন সময় টোকা পড়ল দরজায়। ঘুমটা ভেঙে গেল উলসনের। কে এসেছে? এলসি আবার এসেছে। উলসনের রক্ত রাগে জ্বলে মাথা পর্যন্ত উঠে গেল। আসার আর সময় পেল না। মরে যা তুই মাগি, কেন এসেছিস কেন? মরে যা তুই, কেন কেন এসেছিস এখানে এখন? চলে যা এখান থেকে। দাঁতে দাঁত চেপে বলল ওলসন, কিন্তু পরের মুহূর্তেই তার রাগ আর ক্ষোভ গলে গিয়ে বরফ ঠান্ডা আতঙ্কে পরিণত হলো। ওর মন বলল, এতক্ষণ সত্যিই একটা হাত ঘুরছিল ওর শরীরে। ওর জামা কাপড়ে তার স্পর্শ লেগে আছে। সে হাতের স্পর্শে প্রেম জাগেনি ওর মনে, বরং সর্বাঙ্গ গ্রাস করেছে একটা শীতল আতঙ্ক। আর সেই শীতল হাতের কবল থেকে ওকে মুক্তি দিয়েছে এলসি। দরজায় টোকার শব্দ শুনেই ঘুমটা ভেঙে গেছে ওর। সাবধান এলসি, সাবধান, ভিতরে এসো না। এই বাড়িটা চিৎকার করে উঠল ওলসন। হঠাৎই সব বদলে গেল, যেন বরফ ঠান্ডা সমুদ্রের ঢেউ ওকে ভাসিয়ে তুলল জলের উপরে। মুছে ফিরে ওলসন দেখল ও নিজের বিছানায় শুয়ে আছে। এতদিনের ধোঁয়া আর আতঙ্ক কেটে গেছে। সে আবার অক্ষম পল ওলসন, অসুস্থ, নগ্ন, দুর্বল, একা। সেই পল ওলসন যে জীবনের সেরা সময়টা পেরিয়ে এসেছে। খালি হাতে নিচের দিকে নামছেও। জীবনের লক্ষ্য পূরণ করতে পারেনি, ব্যর্থ হয়েছে। হ্যাঁ, ব্যর্থ। একটা নিষিদ্ধ সুখের পেছনে ছুটতে গিয়ে সব সুখ হারিয়েছে, জীবনের আরাম হারিয়েছে, আর কিছুই করে কোনো লাভ নেই। যে অর্ধেক লেখা উপন্যাসটা লিখছিল ওটা লিখে আর কোনো লাভ নেই। শক্তি ফুরিয়েছে, বয়স হয়েছে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যদি বিয়ে করত, বাচ্চা হতো, আগুনের পাশে বসে গল্প করা একটা আপনজন পেত, যদি ওই আলেয়ার পেছনে না ছুটত। আচ্ছা, ঘরটা এত পচা গন্ধ কেন? মনে মনেই বলল ওলসন। আমি 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 কি অসুস্থ? আমাকে একা রেখে চলে গেল কেন সবাই? আমি 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 বাথরুমের দিক থেকে একটা শব্দ এলো মনে হলো ওলসনের। বালিশে ভর দিয়ে একটু উঠে শুনল। যাক, তাহলে ও একা নয়। অসুস্থ অবস্থায় ওকে একা ফেলে যাবে কেন কেউ? কেউ না কেউ ঠিক দেখাশোনা করবে। হ্যাঁ, সবাই চলে গিয়ে থাকলেও এলসি ওকে ছাড়বে না। এলসি ওকে। রান্নাঘর থেকে একটা চিৎকার ভেসে এলো। ওলসনের মনে হলো 5 মিনিট আগে ও আর একটা শব্দ শুনেছিল, তখন গুরুত্ব দেয়নি, কিন্তু এখন মনে হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। ধাতুর সঙ্গে ধাতুর ঠোকাঠুকির মতো। চাবি তালায় ঢোকানোর সময় যেমন শব্দ হয়। কে ওখানে? কে? বিছানা থেকে তীক্ষ্ণ স্বরে ডাকলো ওলসন। কোনো উত্তর নেই। কে আছো? কে আছো ওখানে? রান্নাঘরে মৃদু ভারী শব্দ হচ্ছে। এলসি, তুমি? এলসি, আমি এখানে। এলসি, আমি এখানে। বিছানার পাশে সরে এসে রান্নাঘরের দেওয়ালে হাত দিয়ে টোকা দিয়ে ডাকলো ওলসন। এলসি,
এলসি, তুমি তুমি ডাকছো আমাকে? এলসি, 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 এলসি। একটা দরজা বন্ধ হওয়ার মতো শব্দ, তারপর সব চুপচাপ। না 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 না, এলসি, আমাকে কি দেখে আসতে হবে? কি হয়েছে? আমাকে যেতে হবে, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। একটা পা বিছানা থেকে নামালো ওলসন। পায়ে জোর নেই, দেওয়াল ধরে নিল চট করে, কিন্তু আর এক পা নামানোর আগেই থেমে গেল। রান্নাঘর পর্যন্ত যাবে, পথটা ভয়ানক লম্বা মনে হচ্ছে। কে জানে ওখানে গেলে কোন অদ্ভুত ভয় মাথার উপর ঝাঁপিয়ে পড়বে। না না না, বিছানায় ফিরে যাওয়াই ভালো। আর যেতেই বা হবে কেন? কি দরকার? যদি ওই বিঙ্গো মেয়েটা হয়, তাহলে সে যেভাবে ঢুকেছে সেভাবেই বেরিয়ে যাক। তার জন্য ওলসন নিজের ঘাড়ে বিপদ ডেকে আনবে কেন? ওর কাজ আছে, কাল থেকেই লিখতে হবে উপন্যাসটা। কি যেন নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রমিলি। যার নায়িকা হবে এমন মিষ্টি, খামখেয়ালি, ঈর্ষাকাতর সুন্দরী। সে হার্প বাজাবে, সন্ধেবেলা আদুরে হাতে চুল আঁচড়াবে, লোকে পাগলের মতো চেয়ে থাকবে তার দিকে। ওই তো 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 আসছে সে, ওই তো আসছে সেই নায়িকা। ওলসন বুঝতে পারে ঘরের হাওয়া বদলে গেছে। শরীরের ভেতর নরম উত্তেজনা জাগছে ধীরে ধীরে। দেওয়ালটা ছেড়ে দিয়ে আবার বিছানায় ঢলে পড়ল ওলসন। স্বপ্নের ঘোরে দেখা সেই ঠোঁট দুটো আবার এসে পড়েছে ওর ঠোঁটে, আর ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে ওর নিঃশ্বাস। সেই শীতেরই এক রোদে ভেজা সকালে এলাকার লোকজনের ভিড়ে ভরে গেল স্কোয়ারটা। সকলেই চেয়ে আছে পুরনো বাড়িটার জানলার দিকে। লাল ইটের দেওয়ালে এখনো ইন্স্যুরেন্স কোম্পানির দাগ। কাঠের বোর্ড ঝুলে আছে কুড়ুলের মতো। দুজন কনস্টেবল দাঁড়িয়েছিল সরু গলির ভাঙা ফটকের কাছে। উৎসাহী লোকজনকে ঠেকিয়ে রেখেছে তারা। মহিলারা ভিড়ের একটু বাইরে দাঁড়িয়ে ফিসফিস করছে। মাঝে মাঝে সরে গিয়ে বাড়িটা টানা লাল পর্দা অন্য কোণ থেকে দেখার চেষ্টা করছে। এক লম্বা নাকওয়ালা লোককে ঘিরে একটা ছোট্ট দল। লোকটা বারবার একই গল্প বলে চলেছে। সবাই উৎসুক চোখে তাকিয়ে আছে তার দিকে। আরেকজন ছোট মোটা ভয় পাওয়া চেহারার লোক আবার জোর করছে একটা চাবির গল্প শোনাতে। আরে সেদিন বিকেলে কিছু একটা ঘটেছিল, বুঝলেন? আমি তখন দাঁড়িয়েছিলাম ঠিক ঠিক ওইখানটাতে, ওই যেখানে ইন্সপেক্টর সন্ডার্স দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওই জায়গাটাতে। তা নিজের একটা কাজে যাচ্ছিলাম, এমন সময় দেখি হাসতে হাসতে বেরোচ্ছে দুজন। মানে ওনার সঙ্গে আরও একজন মহিলা ছিল? আরে আলবাত ছিল, থাকতেই হবে। আমি সেদিন গিয়ে স্ত্রীকে বলেছি, এই জিনিস তো আর পাড়ায় চলতে পারে না, তাই না? হ্যাঁ, যত টাকাই দিক না কেন ও লোকের কাজ করা চলবে না। তারপর থেকে আজ পর্যন্ত ওই ফটকের ভেতরে আমি আর পা রাখিনি। মিসেস ব্যারেট কি কখনো কিছু দেখেছিলেন? ও কি দেখেছে কি দেখেনি সেই কথা আমি কিছুই বলবো না, পুলিশের বারণ আছে। দুই ইন্সপেক্টর আর কনস্টেবল সরু গলি পেরিয়ে বাড়িতে ঢুকলো। বড় খোদাই করা সিঁড়ি উপরে উঠে গেছে। চারজনে সেটা দিয়েই উপর তলায় উঠে এলো। গত কয়েকদিন ধরে এই বাড়িতে নাকি বিচিত্র কিছু ঘটনা ঘটে চলেছে। এলাকায় আগে থেকেই গুজব ছড়িয়েছিল। এখন সেসব বেড়ে উঠতে পুলিশের দল এসেছে বাড়িটা খতিয়ে দেখতে। বাড়ি ভাড়া নেওয়া লোকটা কিছু গন্ডগোল করে বসেনি তো? দেখে মনে হয় না লোকটা গত কয়েকদিনে দরজা খুলে বেরিয়েছে বলে। ইন্সপেক্টর সন্ডার্স বললেন,
ওলসনের দরজার সামনে শুকনো ফুলপাতা আর কাগজে কয়েকটা লাথি মারলেন। ঠক ঠক করে লাভ হবে না, একটা কাঁচ ভেঙে ফেলো ব্রেকলি। দরজায় দুটো কাঁচ ছিল, কাঁচ ভাঙার শব্দ হলো। ব্র্যাকলি হাত ঢুকিয়ে কপাট খুলল। কনস্টেবলদের একজন দম আটকে বলল, এ সারা মরা কাঠের গন্ধ স্যার। এই যে জানলা খুলতেই হবে স্যার, জানলা দরজা, এ নইলে থাকা যাবে না। আপনি আসুন। স্কোয়ারের ভিড় দেখল দোতলার জানলা থেকে লাল পর্দা উঠে গেল, জানলা খুলে গেল। ইন্সপেক্টর সন্ডার্স খোলা জানলা দিয়ে মাথা বার করে গভীর নিঃশ্বাস নিলেন। ওদিকে মনে হয় শোবার ঘর। সেমস, তুমি ওদিকে যাও, আমি বাকি জায়গা দেখি। শোবার ঘরের পর্দাও তোলা হয়েছে। বিছানায় এক মোম সাদা ক্ষীণ মানুষ হাত দিয়ে চোখ ঢেকেছে। তীব্র আলো সহ্য করতে পারছে না সে। লোকটার সমস্ত মুখ জুড়ে দাড়ি গোঁফের জঙ্গল, শুকিয়ে যাওয়া চেহারা, গায়ের জামা থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, এই বাড়িতে একজন মহিলা। লোকটাকে প্রশ্ন করতে গিয়েও থেমে গেল সন্ডার্স। কনস্টেবলদের দিকে চেয়ে বলল, একে কিছু জিজ্ঞেস করে লাভ নেই, মাথা খারাপ হয়ে গেছে। তুলে অ্যাসাইলামে পাঠাও আপাতত, আমি বাকিটা খুঁজে দেখি। রান্নাঘরের দিকে সরে আসে সন্ডার্স। মেঝেতে গোড়ালি সমান শুকনো ফুলের আবর্জনা, জানলায় পর্দা নেই, আলো আসছে। কিন্তু ইন্সপেক্টর পচা ফুল সরাতে সরাতে দেখলেন সেই আবর্জনার মধ্যেই একটা ঘষ্টে যাওয়ার দাগ এক কোণের আলমারির দিকে গেছে। আলমারির ওপরের অংশে একটা ছোট স্লাইডিং প্যানেল। প্যানেলটা আপাতত বন্ধ। ইন্সপেক্টর এগিয়ে গিয়ে ছোট হাতল ধরে প্যানেলটা পাশের দিকে সরালেন। তারপরই এক পা পিছিয়ে গেলেন। গর্তের মধ্যে ফ্রেম বন্দি একটা জিনিস। দেখে মনে হয় বড় পুতুল জাতীয় কিছু কাপড় দিয়ে মুড়ে রেখেছে কেউ। এখানে একটা লাশ আছে, জলদি এসো। গলা তুলে ডেকে দ্রুত প্যানেলটা বন্ধ করে দিলেন ইন্সপেক্টর। প্যানেলের দরজা বন্ধ হলো বটে, কিন্তু মেঝে থেকে কয়েক ইঞ্চি ওপরে সাদা কালো চেক স্কার্টের একটা কোনা বাইরে বেরিয়ে রইল। খানিক পরে দুজন কনস্টেবল ধরাধরি করে উলসনকে নামিয়ে আনলো সিঁড়ি দিয়ে। বাইরে উত্তেজিত জনতার চিৎকার শুরু হয়েছে ততক্ষণে। মুখ দেখে মনে হলো পুলিশের হাত থেকে এক্ষুনি ছিনিয়ে নিয়ে এখানেই খুন করে ফেলতে চাইছে লোকটাকে। শালা খুনি! এখনো হাত দিয়ে চোখ ঢেকে আছে উলসন। এত আলো এখানে, এত চিৎকার, সহ্য হচ্ছে না ওর। এত শুকনো ফুল কেন? পুলিশ কেন? একটু আগে রান্নাঘরে ভারী কি যেন জিনিস সরাচ্ছিল পুলিশ। কিছুই বোঝা যাচ্ছে না, ওর মাথায় কিছুই ঢুকছে না, শুধু বিরক্তি আর যন্ত্রণা। চোখ থেকে কোনো রকমে হাত সরিয়ে উলসন দেখল একটা 4 চাকার গাড়ি দাঁড়িয়ে আছে গেটের কাছে। ওকে দুজন পুলিশ জনতার হাত থেকে বাঁচিয়ে সেদিকেই টেনে নিয়ে যাচ্ছে। ওতে করেই কোথাও নিয়ে যাওয়া হবে ওকে। না, আর একটা গাড়িও দাঁড়িয়ে আছে। অ্যাম্বুলেন্স কি? ভুরু কুঁচকে দেখার চেষ্টা করলো উলসন। হ্যাঁ, ওই তো একটা স্ট্রেচার বেরিয়ে আসছে ওটা থেকে। কাউকে বয়ে নিয়ে যাওয়া হবে। ভিড়ের শব্দ সাগরের মতো ফুঁসে উঠছে বারবার। কয়েকটা ঢিল পাটকে লুড়ে এলো গাড়ির দিকে। তার মধ্যে দিয়ে ইঞ্জিনের শব্দ শোনা গেল। কি চাও তুমি? কি চাও? কি চাও তুমি? কদিন আগে উলসনের করা প্রশ্নটা বুঝি প্রতিধ্বনিত হতে লাগলো স্কোয়ারের বাতাসে। বাড়ির সামনের লন থেকে
দুটো গাড়ি বিপরীত দিকে চলতে শুরু করলো। স্ট্রেচারের উপরে এলসি বেঙ্গোর শরীর নিথর হয়ে শুয়ে আছে। তাকে নিয়ে একটা গাড়ি চলেছে মর্গের দিকে। অন্য গাড়িতে স্তব্ধ হয়ে বসে আছে উলসেন। তাকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাসাইলামের দিকে। কেবল ভিড় আর হট্টগোলের মাঝে দুপুরের রোদ মেখে আগের মতোই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো পুরনো নিস্তব্ধ বাড়িটা।